আসসালামু হ্যালো, আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের নিয়মিত আয়োজন নলেজ শেয়ারিং ইভেন্ট উইডেস একাডেমি থেকে আপনাদের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশন টপিক ইন্ট্রোডাকশন টু অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট। সেশনের জন্য আমাদের সাথে আছেন ডক্টর মশিউর রহমান। উনি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার অমরন হেলথ কেয়ার, সিঙ্গাপুর। ধন্যবাদ মশিউর রহমান ভাই। আহ, আপনি যদি একটু আমাদের সাথে বলতেন আপনি কেমন আছেন এবং আজকের সেশনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা আমাদের মানে জানা উচিত এবং আজকের বিষয় সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। আচ্ছা, প্রথমে আমার একটা ছোট পরিচয় দিয়ে নিই। আমি রাজশাহী ক্যাডেট কলেজে পড়াশোনা করে পরবর্তীতে জাপানে মনবুশি স্কলারশিপ নিয়ে চলে যাই এবং সেখানে আমি অনার্স, মাস্টার্স এবং পিএইচডি শেষ করি। আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং পরবর্তীতে আমি পিএইচডি করেছি ফিজিক্সে এবং একটা দীর্ঘ সময় কাজ করেছি গবেষণাগারে। তারপর এই গবেষণাগারে কাজ করতে যেয়ে আমি মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সেই সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টে অনেক কাজ করেছিলাম। যে কারণে পরবর্তীতে আমি যখন ইন্ডাস্ট্রিতে মুভ করলাম তখন সম্পূর্ণভাবে তথ্য প্রযুক্তি বা সফটওয়্যার রিলেটেড কাজই আমি করি। এবং বর্তমানে আমি মূলত যে বিষয়টা নিয়ে এখন কাজ করছি সেটা হচ্ছে ডিজিটাল হেলথ কেয়ার, যেটাকে আমরা ডাটা হেলথ কেয়ার আমরা বলি। অর্থাৎ হেলথ কেয়ার সিস্টেমে বা স্বাস্থ্য ব্যবস্থাতে বিভিন্ন ধরনের তথ্য ব্যবহৃত হয়। সেই তথ্যগুলোকে আমরা কিভাবে কাস্টমার, সেটা রোগী হতে পারে কিংবা ব্যবহারকারী হতে পারে, যেমন ডাক্তার, সেটা ব্যবহারকারী নার্স হতে পারে কিংবা রোগী নিজে হতে পারে, সেই তথ্যগুলোকে আমরা কিভাবে পরিবেশন করব, সেই তথ্যগুলোকে অ্যানালাইসিস করা এবং তথ্যগুলোকে সিম্পলিফাই করা। এটাই মূলত আমরা স্বাস্থ্যক্ষেত্রে মূলত তথ্যকে নিয়ে কাজ করছি। এবং এই কাজ করতে যে মূলত আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যানালিটিক্স এগুলোর কাজ করা হয়। একটা বড় অংশই আমার কেটেছে আমার ক্যারিয়ারে একটা বড় অংশই কেটেছে মূলত বিভিন্ন ধরনের প্রোডাক্ট সলিউশন গুলোকে তৈরি করতে যেয়ে। এবং এই তৈরি করার সময় যেহেতু আমি বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রোডাক্টগুলো তৈরি করেছি, স্বাভাবিকভাবে আমাকে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং অন্যান্য জিনিসগুলোকে ফোকাস করতে হয়েছে। যে কারণে আমাকে পরবর্তীতে পরবর্তীতে আমাকে কোনো একটা সিস্টেম, কোনো একটা প্রসেসকে ফলো করে তৈরি করতে হতো। তো এই সময় আমরা ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করি যেটা অ্যাজাইলের মধ্যে স্ক্রাম যে মেথডটা রয়েছে, সেই মেথডটা আমরা বহুল পরিমাণে আমি পার্সোনালি ব্যবহার করেছি প্রচুর আমার টিমের জন্য। এটাই হলো আমার পরিচয় এবং আজকে আমরা আলোচনা করব মূলত সেই অ্যাজাইলের প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা কিভাবে ব্যবহৃত করি। আর আমি মূলত আমি আমি একটু ক্লারিফাই করে নিই, আমাদের দেশে বা অন্যান্য দেশে প্রচুর অ্যাজাইল বা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর ট্রেনিং করানো হয়। আমি কিন্তু সেই ধরনের ট্রেনার না। আমি মূলত ফিল্ডে রিয়েল লাইফে কিভাবে আমরা ব্যবহার করি সেই ব্যবহারের রিয়েল লাইফের এক্সাম্পল গুলো দিয়ে আজকে মূলত আমি কথাগুলো বলবো। সুতরাং যারা সাধারণত এই ক্ষেত্রে সার্টিফিকেশন বা যেগুলো আপনার শিক্ষকতার সাথে যুক্ত, তাদের এক্সপ্লেনেশন, দ্য ওয়ে অফ এক্সপ্লেনেশন এবং আমার ওয়ে অফ এক্সপ্লেনেশনটা সম্পূর্ণভাবে ভিন্ন হতে পারে আর কি। তার কারণ হলো যে আমারটা বেশিরভাগই হচ্ছে অভিজ্ঞতা থেকে এবং অনেক সময় কিছুটা পরিবর্ধিত বা সময়ের সাথে বা কাজ করতে করতে কিছুটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে লেখা, যে কারণে অনেক সময় আমরা একটু হয়তো টুইস্ট আপনারা শুনতে পাবেন এবং যারা যারা এই রিয়েল লাইফের ওই মূলত সার্টিফিকেশন গুলোর কাজ করে তারা হয়তো কিছুটা অসামঞ্জস্য পেতে পারেন আর কি। ধন্যবাদ মশিউর ভাই, সুন্দর একটি ইন্ট্রোডাকশন আপনার সম্পর্কে। এবং আমি একটু অ্যাড করব যে আমি পার্সোনালি মশিউর ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার প্রায় 4 বছর আগ থেকে টুকটাক ছোটখাটো কিছু কাজের মাধ্যমে। তো আমি আপনার ওয়ে অফ থিঙ্কিং, আপনার স্কিলস এবং আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ গুলো দেখে আমি সত্যি অভিভূত। কারণ এত সুন্দর করে ম্যানেজ করা এবং ম্যানেজ করতে যে কমিউনিকেশন এবং মেইনটেনেন্স, ফলো আপ, এই জিনিসগুলো কতটুকু জরুরি, সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই আমি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছে এবং শেখার চেষ্টা করেছি। তো আমি আশা করি আজকের সেশন থেকে আমাদের যে দর্শকরা থাকবেন
তারা অনেকটাই উপকৃত হবেন। এবং আপনি যেটা উল্লেখ করলেন যে সার্টিফাইড বা সার্টিফিকেশন নিয়ে যারা কাজ করছে, আমরা গতানুগতিক কিছু ট্রেনিং হয়তো বা দেখে থাকি বা জিনিসগুলো আমরা ট্রাই করি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করার, বাট বাস্তব অভিজ্ঞতা থেকে যেই জিনিসটা আজকে আমরা দেখার সুযোগ পাবো বা দেখতে পারবো, সেই জিনিসটা অবশ্যই আমাদের রিয়েল লাইফে ইউজ করা। এবং আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন বা যে জিনিসগুলো আমরা নতুনরা শুরু করতে যে ফেস করতে পারি, সেই জিনিসগুলো আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আশা করি শেয়ার করলে আমরা অনেকটাই বেশি উপকৃত হব এবং অনেক কিছু শিখতে পারবো। তো আমি দর্শকদের জন্য বলছি যে আপনারা আজকের সেশনটা ফার্স্ট টু লাস্ট পুরোটাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট অথবা ম্যানেজমেন্ট সেক্টরে যারা কাজ করছেন, শুধুমাত্র আইটি সেক্টর না, বরঞ্চ প্রত্যেকটি সেক্টরেই অ্যাজাইল এবং স্ক্রামের যতটা গুরুত্বপূর্ণ এবং এইটা যতটা এখন প্রচলিত, এইটার সাথে যদি নিজেকে মানিয়ে নিয়ে না কাজ করতে পারি আমরা আমরা ভবিষ্যতে কি কি সমস্যাগুলো ফেস করতে পারি সেই জিনিসগুলো, এবং এটাতে আমরা কি কি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শিখতে পারি, সেই জিনিসগুলো আমাদেরকে ইনশাল্লাহ মশিউর ভাই আজকে বলবেন। তো আমরা শুরু করি। মশিউর ভাই যদি হ্যাঁ, আমি একটা স্ক্রিন আমি শেয়ার করব, একটু আমি করছি। আমি মূলত একটা বই এখন এই মুহূর্তে লিখছি। বইটা কিছুটা হলেও কিছুটা শেষের দিকে, তো আমি সেই বইটা একটু ব্যবহার করেই মূলত আপনাদের সাথে আজকে কথাটা বলবো। তো আশা করি যে বইটা খুব শীঘ্রই পাবলিকেশন হবে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, স্ক্রিনটা ঠিক আছে। আচ্ছা, মূল বিষয়ের আগে আমি একটা জিনিস যেটা বলছিলাম যে আসলে যারা আমাদের দেশে অনেকেই ট্রেনিং গুলো দেন আর কি, এটা ঠিক, এবং আমাদের দেশে অনেকেই অনলাইনে অনেক জায়গায় থাকে আর কি। তো আমি আসলে ট্রেনিং ম্যাটেরিয়াল গুলো আমি দেখেছি, দেখে কিছুটা আমার কাছে আমি কিছুটা হতাশ আর কি। মানে আমার কাছে মনে হয়েছে মানে যারা তৈরি করেছে তারা আসলে সফটওয়্যার নিয়ে কাজ করেনি, কিংবা কাজ করা রিয়েল লাইফ অভিজ্ঞতাটা এতটাই কম যে সেই এক্সাম্পল গুলো বলতে যে মানে অনেক হযবরল করে ফেলেছে। তো যেখানে আমার মনে হয়েছে যে তাদের যে ইটা আর কি, যারা জাস্ট আর কি রিপোর্টিং হিসেবে অনেকগুলো বই থেকে কালেকশন করে, কম্পাইল করে, জাস্ট কালেকশন করে করা, প্রেজেন্টেশন করা, তাদের প্রেজেন্টেশন স্কিলটা হয়তো ভালো, যে কারণে তাদের কথা বলার কিংবা প্রেজেন্টেশন স্কিলের কারণে আমরা কিছুটা কনভিন্স হই। কিন্তু আসলে রিয়েল লাইফে আমরা যখন সফটওয়্যার, যেমন আমার অভিজ্ঞতা হলো আমি আমেরিকা, সিঙ্গাপুর, জাপান, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে আমার টিম রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে, যারা রিয়েল লাইফে আমরা সফটওয়্যার তৈরি করছি আর কি। আমার টিমগুলো একটা গ্লোবাল একটা সফটওয়্যার আমি মেনটেন করি। আমার যে সফটওয়্যার সেটা গ্লোবাল স্কেলে এবং ফিউ মিলিয়ন পিপল সেটা অ্যাক্সেস করে, সেটাকে সম্পূর্ণভাবে A to Z আমাকে দেখাশোনা করতে হয়। সুতরাং এই কাজগুলো করতে যেগুলো আমি দেখেছি যে অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে, সেগুলোকে আসলে আমি একটু লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করেছি আমার এই বইটাতে। তো আমি বইটা ধরে ধরে আমি একটু আগাবো, এবং কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থাকে তো আমাকে মানে ইন্টারাপ্ট করে আমাকে জিজ্ঞেস করেন আর কি। এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে কারো? বা আমরা এখন পর্যন্ত প্রশ্ন পাইনি, তো আমরা ইনশাআল্লাহ আপনি সেশনের চলাকালীন আমরা যদি কোনো প্রশ্ন পেয়ে থাকি আমাদের ভিউয়ারদের কাছ থেকে, আমরা ওইটা অবশ্যই উল্লেখ করবো। তো আমরা শুরু করি, এবং ভিউয়াররা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে অ্যান্সার নেওয়ার। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমি আসলে অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানিফেস্টো, যেটা ঘোষণাপত্র আমরা বলি বাংলাতে, সেই ঘোষণাপত্রটি তৈরি হয়েছিল 2001 সালে। 2001 সালে আপনি অ্যাজাইল ম্যানিফেস্টো org বলে একটা সাইট রয়েছে, আমি সাইটটা আপনি যদি ওপেন করেন তাহলে দেখতে পাবেন এরকম একটা স্ক্রিন আর কি। সেই স্ক্রিনটাতে মূলত অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্টের ঘোষণাপত্রটা তৈরি করা হয়েছে। এই ঘোষণাপত্র তৈরি করার সময় সারা পৃথিবী থেকে
বিভিন্ন দেশ থেকে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন প্রসেসের সাথে যুক্ত, তারা সবাই একত্রিত হয়ে চিন্তা করেছে যে আচ্ছা আমরা এমন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস ডেভেলপ করি যেটা আমাদের সবার জন্য ভালো এবং সবগুলো আমরা ম্যানেজ করতে পারবো, সবগুলো আমরা ফলো করতে পারবো। তো এই ধরনের একটা ডেভেলপমেন্ট ম্যানিফেস্টো নিয়ে তারা একত্রিত হয়েছিল এবং একত্রিত হয়ে তারা এটা সবাই মিলে এটা তৈরি করেছে। সুতরাং এই তৈরি করার পিছনে একটা বড় একটা কারণ রয়েছে যে আমরা আমি আমরা আমরা বলতে আমি বুঝাচ্ছি যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত রয়েছি তারা এর আগে আমরা বিভিন্ন ধরনের ছিন্ন বিচ্ছিন্ন ভাবে প্রসেস গুলোকে নিজের মতন তৈরি করে নিতাম। আমাদের কোনো একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট ছিল না। আইএসও নামে একটা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ফরম্যাটের মধ্যেও কিছুটা অসংলগ্নতা ছিল, যেটা আমরা সফটওয়্যার ডেভেলপার যারা কাজ করি আর কি, তারা এটা ঠিক মতো অ্যালাইন করতে পারছিলাম না বা চ্যালেঞ্জ ফেস করছিলাম। তখন আমরা দেখলাম যে আচ্ছা এমন কি ডেভেলপমেন্ট একটা আমরা প্রসেস আনতে পারি যে প্রসেসটা আমাদের জন্য সহজ হবে এবং যেটা আমাদের এখনকার সমস্যা এবং ভবিষ্যতের সমস্যাকে সলভ করবে। তো সেখান থেকেই আপনার 2001 সালে প্রথম এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের জন্য একটা ম্যানিফেস্টো ঘোষণা করা হয়েছিল এবং সাকসেসফুলি তারপরে এখনো সেই ঘোষণাপত্র থেকে যে জিনিসগুলো আমরা ইম্পর্টেন্স দিয়েছি সেগুলোতে আমরা স্টিক থেকেছি এবং এর থেকে এখনো আমাদের এই 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 ঘোষণাপত্রে উল্লেখ করা সিস্টেমটাই মূলত আমরা এখনো আমাদের রিয়েল লাইফের প্রবলেমগুলোকে সলভ করছে। তার মানে এই না যে এটাই সারা জীবন ধরে চলতে থাকবে, এটা সময় প্রয়োজনে পরিবর্ধন পরিমার্জন কিংবা নতুন কোনো প্রসেস আসতে পারে, নতুন কি আসতে পারে তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখানে আমি একটু প্রসেসটা একটু উল্লেখ করিনি, ইংরেজিতে পুরোটাই যদি পড়ি মজা নেই, তাহলে একটু ছবি দেখে আমি বলি আর কি। ম্যানিফেস্টোতে মূলত 4টা জিনিস আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে যে মানুষের সাথে একে অপরের সাথে যে আমরা ইন্টারাকশন করছি বা যোগাযোগ করছি, হ্যাঁ, সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে রাদার দ্যান প্রসেস এবং টুল। সব থেকে মজা হচ্ছে মানে অ্যাজাইল ম্যানিফেস্টোটা শুরু হয়েছে যে আমরা এমন একটা প্রসেস বলছি যে প্রসেসটা বলছে যে প্রসেসই গুরুত্ব নেই আর কি। হ্যাঁ, মানে এটা বেশ কন্ট্রাডিক্টরি হয়ে যায়, অনেকের কাছে মনে হতে পারে আছে একটা প্রসেস আমরা ঘোষণা করছি, সেই প্রসেসের মধ্যে আবার আমরা বলছি যে প্রসেসের গুরুত্ব নেই আর কি। তো একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। আসলে জিনিসটাকে আমরা এইভাবে বলি যে আসলে একটা প্রসেস বা একটা টুল অনেক সময় হয় কি একটা ডিফাইন করা থাকে যে আমরা এই পদ্ধতিটাগুলো ব্যবহার করব। তখন বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা সেই পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারি না। না, আমাদেরকে এই পদ্ধতি ঘোষণা করা হয়েছে। যেমন মনে করা যাক একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করা যাক একজন পাহাড়ে উঠবার সময় তিনি ঠিক করলেন যে আমাকে ব্যাগে এই জিনিসগুলোকে নিয়ে আমাকে উঠতে হবে, কিন্তু মাঝপথে এসে দেখলেন যে তার এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রসেস এবং টুলকে যদি গুরুত্ব দেওয়া হয়, যে এখানে যেমন মানুষটাকে দেখছেন, এই প্রসেস এবং টুলটাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেখানে দেখা যাবে যে তার ব্যাগে যেগুলো আছে সে যে পদ্ধতি যে জিনিসটাতে ডিসিশন করেছে যে আমরা এই রুট ধরে যাব, আমরা এই ধরনের রাস্তা দিয়ে ইউজ করব এবং আমরা এই ধরনের জিনিসগুলো ইউজ করব এবং এই পথটা ব্যবহার করব, এই প্রসেসটা ব্যবহার করব, এই পাহাড়ে উঠবার জন্য এর বাইরে আমরা অন্য কোনো কিছুতে যাব না। এটা হচ্ছে যে প্রসেস এবং টুলের মধ্যে আপনি স্ট্রিক্ট হয়ে থাকা বা সেটাকেই ফিক্সড করে রাখা। কিন্তু অ্যাজাইলে বলছে না, সে প্রসেস এবং টুলটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালস, প্রতিটা মানুষ যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে কাজ করছে সে মানুষগুলো এবং তাদের মধ্যে কমিউনিকেশনটা মাচ মোর ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি মোটা কি হালকা, কিংবা আমি তাড়াতাড়ি করে দৌড়াতে পারি কি আস্তে করে দৌড়াতে পারি, আমার উপর নির্ভর করছে আমার প্রসেস আর কি। হ্যাঁ, পাহাড়ে ওঠার যে এক্সাম্পলটা বলছিলাম, তার মানে হচ্ছে কি আমি পার্সোনাল, আমি ইম্পর্টেন্ট রাদার দ্যান আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, আবার হচ্ছে ইন্টারাকশন, অর্থাৎ একে অপরের সাথে আমরা কিভাবে যোগাযোগ করছি, কমিউনিকেশন, যেটা সুকান্ত ভাই একটু আগে বললেন যে ইন্টারাকশন বা কমিউনিকেশন স্কিলটা খুবই এখানে হাইলি ইম্পর্টেন্ট। কিভাবে যোগাযোগ করছি, কত দ্রুত যোগাযোগ করছি, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রাদার দ্যান প্রসেস এবং টুল। এটা হচ্ছে প্রথম 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে যে ওয়ার্কিং সফটওয়্যার খুবই ইম্পর্টেন্ট রাদার দ্যান কম্প্রিহেনসিভ ডকুমেন্ট। মানে অনেক সময় একটা ডকুমেন্ট, একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করি যেখানে আপনার
মানে অনেক আগে যেটা ছিল 20 পাতা, 30 পাতা, 100 পাতা কিংবা 1000 পাতা পর্যন্ত সফটওয়্যার আপনার ডকুমেন্ট থাকে আর কি, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেটা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সফটওয়্যারটা কাজ করে কিনা, সফটওয়্যারটা আবার প্রবলেম সলভ করছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে সেটা হচ্ছে ওয়ার্কিং সফটওয়্যার ইজ ইম্পর্টেন্ট রাদার দ্যান কম্প্রিহেনসিভ ডকুমেন্ট। মানে একটা সফটওয়্যার কিভাবে কাজ করবে, কিভাবে তৈরি করেছিলাম, তার মধ্যে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি ছিল, ইত্যাদি ইত্যাদি, যত ডকুমেন্ট করি না কেন সেটা ইম্পর্টেন্সটা কম রাদার দ্যান ডেভেলপিং সফটওয়্যার। এটা একটা। আরেকটা হচ্ছে নিচের বাম পাশে যে আমি একটু করছি, কাস্টমার কোলাবোরেশন। কাস্টমার কোলাবোরেশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট রাদার দ্যান আপনার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। কন্ট্রাক্ট নেগোসিয়েশনে বলতে আমরা বোঝাচ্ছি যে অনেক সময় আমরা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কিছু কারোর সাথে আমরা কন্ট্যাক্ট করে নিই যে আমরা এই সফটওয়্যারটা এতদিনের মধ্যে করব, এই প্রসেসের মধ্যে করব, এবং ওই একটা চুক্তিনামা থাকে, সেই চুক্তিনামাকেই আমরা বেশি প্রায়োরিটি দিব রাদার দেন কাস্টমার কোলাবোরেশন, যে না কাস্টমার যেটা বলছে সেই অনুযায়ী আমরা চলবো। কন্ট্রাক্ট নেগোসিয়েশন অনেকটা এরকম যে মানে আমরা সংবিধান থেকে বেরিয়ে আসবো না, হ্যাঁ, এরকম মানে আমরা আমাদের যেটা লিখিত আছে সেটা থেকে বাইরে আমরা কিছু করতে পারবো না, হ্যাঁ, সেটা না, সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার কি চায়, কাস্টমারের সাথে আরো ক্লোজলি আমরা কাজ করব, কাস্টমার প্রয়োজনটাকে আমরা অ্যাড্রেস করব, সেটা হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট। তারপর লাস্টে হচ্ছে রেসপন্স টু চেঞ্জ দেন দ্য ফলো এ পাথ। আমি প্রথমে যে পাহাড়ে ওঠার গল্পটা বলছিলাম, যে পাহাড়ে আমরা যখন উঠবো তখন পাহাড়ে ওঠার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো ফিক্সড করে নি সাধারণত। তো এই ফিক্সড করা প্ল্যানের দিয়ে আমাকে যে পাহাড়ে উঠতে হবে তা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ করতে পারে। অর্থাৎ পাহাড়ে আমি হয়তো বা ডান দিকে আমার যাওয়ার কথা ছিল, কোনো কারণে আমার স্নোফল হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি তখন ডান দিকে না যে আমি বাম দিক দিয়ে গেলাম। আমার রেসপন্স টু চেঞ্জ, পরিবর্তনের সাথে আমি অ্যাডজাস্ট করব। এই 4টা জিনিসকে ম্যানিফেস্টোতে ঘোষণা করা হয়েছে। আমি এটা বলে একটু পজ দিচ্ছি এই কারণে যে আসলে অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট এইটার গুরুত্ব যে কতখানি এটা বোঝার জন্য এই 4টা প্রসেসটাই, এই ছবিটা সেজন্য আমি বারবার মানে আমি দেখতে বলি এবং বুঝতে বলি যে রিয়েলি হোয়াট ইজ রিয়েলি মিনিং। তো এই 4টা হচ্ছে আমাদের অ্যাজাইল সফটওয়্যারের কোর জিনিস আর কি। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নটা নিব, নতুবা আমি সামনে আগাবো। আচ্ছা মনসুর ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে প্রথম যে ছবিটা এবং লাস্টের যে ছবিটা, এই দুইটা তো মোটামুটি কাছাকাছি। আমি দ্বিতীয় এবং তৃতীয়টা বুঝতে পারছি যে ডগের চাইতে এক্সিকিউটিভ সফটওয়্যারটা বেশি প্রয়োজন। 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কাস্টমারের ডিমান্ড যখনই চেঞ্জ হবে সেই চেঞ্জেসটাকে আমরা আসলে অ্যাকসেপ্ট করব, এটাও আমি বুঝতে পারছি। আর ফার্স্ট এবং যে লাস্ট যেটা ইমেজ যেটা ছিল সেটা হলো যে রান টাইমে যদি আমাদের কোনো কিছু পরিবর্তন হয় তাহলে আমরা করব, কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য বুঝতেছি না আমি যে আসলে প্রথম ছবি এবং লাস্টের ছবি। সূক্ষ্ম পার্থক্যটা হলো যে লাস্টের ছবিটা হচ্ছে যে রেসপন্স টু চেঞ্জ, মানে অ্যাজাইল শব্দটা আপনি জানেন, মানে অ্যাজাইল হচ্ছে পরিবর্তনশীল আর কি। অ্যাজাইলের মূল জিনিসটা কিন্তু এই 4 নম্বরটা আসছে, ওকে, এটা তাহলে পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করবে, এটা হচ্ছে অ্যাজাইল শব্দটা। আর ওপরে বাম পাশে যে ছবিটা সেটা হচ্ছে যে আমরা কমিউনিকেশন এবং হচ্ছে ইন্টারাকশন, মানুষগুলোকে আমরা বেশি প্রাধান্য দিব রাদার দ্যান প্রসেসকে আর কি। যেমন প্রসেসকে বেশি গুরুত্ব দেবো। যেমন মনে করা যাক প্রতিদিন আগের প্রসেস আপনার অফিসের প্রসেসে আছে যে প্রতিদিন সকাল 10টার সময় আপনার বসকে রিপোর্ট করতে হবে কোন জায়গাটা কি হয়েছে, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে আপনার ডিফাইন করা একটা প্রসেস এবং টুল, এবং সেখানে হয়তো ইমেলে আপনাকে করতে হবে বা এই মেলে করতে হবে বা এই সফটওয়্যারটা ব্যবহার করতে হবে, হ্যাঁ, বা একটা পার্টিকুলার টুল ব্যবহার করতে হবে, বা সেটা একটা সিস্টেম হতে পারে, সলিউশন হতে পারে, হ্যাঁ। তো এটা ইম্পর্টেন্ট না রাদার দেন হচ্ছে যে আমি কাস্টমারের সাথে যোগাযোগ করছি কিনা। কাস্টমারের সাথে আমার অফিসে বললো যে আপনাকে মনে করা যাক জুম ব্যবহার করতে হবে, তখন আমরা বললাম যে ওয়েল দেখা যাচ্ছে যে কাস্টমারের সাথে আমি খুবই ক্লোজ, সে আমার ফ্রেন্ড, তার সাথে আমি হোয়াটসঅ্যাপে প্রবলেমগুলো সলভ করে নিচ্ছি, হ্যাঁ, বা আমি ফেসবুক মেসেঞ্জারের প্রবলেমগুলো সলভ করে নিচ্ছি। তো এই ইন্টারাকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ। অবশ্যই মানে কোম্পানির লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে ইন্টারাকশনটা ইম্পর্টেন্ট, মানে আমি তার সাথে কাজ করে প্রসেস ডিফাইন করা কোনো প্রসেস চাইতে টুলটা ইম্পর্টেন্ট না, ওটা প্রায়োরিটি বেশি হচ্ছে যে আমি কমিউনিকেশন কোনো গ্যাপ যেন না হয় আমার এই জায়গাতে। এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ।
এটা হচ্ছে আসলে অ্যাজাইলের মূল জিনিসটা হচ্ছে চারটা ছবি। সেজন্য যারা অ্যাজাইলে কাজ করতে চায় আমি মনে করি যে এই ছবিটা প্রিন্ট করে ঝুলিয়ে রাখা উচিত। আর এই ছবিটারই একটু টেক্সট ভার্সন হচ্ছে এটা, যেটা আপনারা এখানে একটু দেখতে পাবেন। ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারাকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস, তারপর ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেনসিভ ডকুমেন্ট, আর কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্যাক্ট নেগোসিয়েশন, রেসপন্স টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। That is while there is a value in the item on the right, the value items on the left more. এটা হচ্ছে আপনার মূলত আর কি যে ম্যানিফেস্টো যেটা, সেটা এখানে আমরা করছি আর কি। এটার কিছু আমি উদাহরণ আমার বইয়ে আরেকটু বিস্তারিত ভাবে এই একটু দেওয়ার চেষ্টা করেছি যে চুক্তিপত্র থেকে ভোক্তার যোগাযোগটা অধিক গুরুত্বপূর্ণ, যেটা 3-এ বললাম, এবং 4-এ বললাম যে প্ল্যান অনুযায়ী কাজ করা থেকে চাহিদা অনুযায়ী পরিবর্তন অধিক গুরুত্বপূর্ণ। এটা আমি বাংলাতে অনুবাদ করে নিয়েছি এই 4টা জিনিস। আমি আরেকবার বলছি। প্রথমটা বলেছি যে প্রসেস এবং টুলস থেকে ব্যক্তি ও পারস্পরিক যোগাযোগ অধিক গুরুত্বপূর্ণ। এটা আমি ট্রান্সলেশন করেছি, যে আমি একটু বাংলা লিঙ্গুইস্টিক যারা আছেন এক্সপার্ট তাদেরকে দিয়ে পরবর্তীতে এটা মানে রিভিউ করে নিব। তারপর বিস্তারিত লিখিত তথ্য থেকে সফটওয়্যারটির কার্যক্ষমতা অধিক গুরুত্বপূর্ণ, বা কাজ করে কিনা তা বেশি গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বর হচ্ছে চুক্তিপত্র থেকে ভোক্তার সাথে যোগাযোগটা বেশি গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। আর 4 নম্বরটা হচ্ছে প্ল্যান অনুযায়ী কাজ করা থেকে চাহিদা অনুযায়ী পরিবর্তনটা অধিক গুরুত্বপূর্ণ। তো এই 4টা হচ্ছে আমাদের মূল ম্যানিফেস্টো আর কি। তো এখানে আরো কিছু এটাকে আরেকটু এক্সপ্লেন করেছে, ইংরেজিতে আরেকটু বিস্তারিত লেখা রয়েছে, যেটা আপনি ওই সাইটে পাবেন আর কি। তো এখানে আমি বলেছি যে কেন অ্যাজাইল, যেটা আমি প্রথমে বললাম, এবং এরপরে আমি আসলে যাব হচ্ছে স্ক্রামে আর কি। এখন কি কোনো প্রশ্ন রয়েছে? না, এখন আমাদের কোনো প্রশ্ন নাই, ওটা মোটামুটি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। দুঃখিত। এরপর আসে যাক স্ক্রাম। অ্যাজাইলটা হচ্ছে অনেকটা ফিলোসফির মতন। অ্যাজাইল হচ্ছে ফিলোসফি, কিন্তু অ্যাজাইল বর্ণনা করে না বিস্তারিতভাবে কিভাবে কাজ করতে হবে, কিভাবে রিয়েল লাইফে আমি সফটওয়্যার টেবিল কিভাবে তৈরি করবো, সেটা কিন্তু অ্যাজাইল বলছে না। তো অ্যাজাইলের ম্যানিফেস্টোকে ফলো করে বেশ কিছু পদ্ধতি তৈরি করেছে সফটওয়্যার ডেভেলপাররা, যারা রিয়েল প্রসেস দিয়ে সফটওয়্যারগুলো তৈরি করা যাবে। এর মধ্যে স্ক্রাম সব থেকে পপুলার। আমি যেমন এখানে একটা পপুলারিটি বা ব্যবহার হচ্ছে কোনটা, স্ক্রামটা সব থেকে বেশি ব্যবহার হচ্ছে, 56% আপনার স্ক্রাম ব্যবহার হয়। কিন্তু হ্যাঁ 100% না, কিন্তু হ্যাঁ মাত্র অর্ধেকের বেশি। কিন্তু আপনারা জানেন যে যেমন ভোটের ক্ষেত্রে যেমন অর্ধেকের বেশি ভোট পেলে ধরে নেওয়া হয় সে জিতেছে, ঠিক তেমনি স্ক্রামই জিতে আছে আর কি এখন। আর স্ক্রাম বা এক্সপি হাইব্রিড বলে আরেকটা রয়েছে, এটা হাইব্রিড পদ্ধতি। অনেকে এটাও স্ক্রামের সাথে আরেকটু হাইব্রিডেশন করা আর কি, সেটা আমরা করি, মাঝে মধ্যে ব্যবহার করি প্রজেক্ট অনুযায়ী। তারপর কাস্টম হাইব্রিডটা সম্পূর্ণভাবে নিজেদের তৈরি করা একটা হাইব্রিড মেথড। স্ক্রাম ব্যান্ড বলে একটা রয়েছে, তারপর কানবান বলে একটা পদ্ধতি রয়েছে, এবং ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট একটু বেশি অ্যাজিলিটি, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট, আরেকটু ফ্লেক্সিবিলিটিটা বেশি স্ক্রামের থেকে। স্ক্রামটা কিছুটা স্ক্রামের ক্ষেত্রে ডিফাইন করা আছে, এবং এইভাবে করতে হবে। স্ক্রামের সুবিধাটা হলো যে খুব ডিটেলস পর্যন্ত তার রুলস গুলোকে তৈরি করা, অ্যাজাইলের উপর যেন কাজ করা যায় সেইভাবে আর কি। তো অনেকে আসলে এই দুটো শব্দ মানে গুলে ফেলেন, যে অনেকে মনে করেন যে অ্যাজাইল স্ক্রাম, আবার অনেকে মনে করেন স্ক্রামই অ্যাজাইল। আসলে কিন্তু ব্যাপারটা তা না। অ্যাজাইলটা হচ্ছে একটা ফিলোসফি। আমি কোন ফিলোসফিতে চলবো? আমার ফিলোসফি হচ্ছে অ্যাজাইল আর কি, অ্যাজাইল ফিলোসফি। একটা মজার ব্যাপার হচ্ছে যে অ্যাজাইল শব্দটা শুধুমাত্র আমরা সফটওয়্যার ক্ষেত্রে ইউজ করছি তা কিন্তু না। আপনি দেখবেন যে আমার একজন কলিগ রয়েছেন, উনি মার্কেটিং এর উপর খুবই পৃথিবীতে খুবই পরিচিত। উনি একটা পদ্ধতি ব্যবহার করেন, সেটাকে নাম দিচ্ছে হচ্ছে অ্যাজাইল মার্কেটিং। অর্থাৎ মার্কেটিংটা করবেন কিন্তু অ্যাজাইলের উপর পদ্ধতির উপর তৈরি করে আর কি, অ্যাজাইল ম্যানিফেস্টোর উপর তৈরি করে। তো অনেকটা বিভিন্ন ক্ষেত্রে আমি অ্যাজাইলকে ব্যবহার করছি, কিন্তু সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে আমরা স্ক্রাম হচ্ছে এক ধরনের মোর অ্যাজাইল ফিলোসফিকে মেনে চলে আমি যে পদ্ধতিটা তৈরি করছি, যে পদ্ধতিটা ব্যবহার করছি সফটওয়্যার তৈরির ক্ষেত্রে।
তো সেজন্য আমরা স্ক্রাম শব্দটা কিন্তু একটু আলাদা আর কি, অনেকে অ্যাজাইলের সাথে স্ক্রামকে একটু মিক্সড করে ফেলেন, তো আমি সেজন্য দুটো শব্দকে আলাদা করছি আর কি। এবার আসা যাক স্ক্রামের মধ্যে আমরা বেশ কয়েকটা পিলার রয়েছে, সেই পিলার গুলোকে যেমন ছাতার মতন করে এভাবে পিলার গুলোকে বলা হয়ে থাকে আর কি। তো স্ক্রামের পিলারটা হলো 5টা পিলার রয়েছে। একটা হচ্ছে অঙ্গীকার, কমিটমেন্ট, যে মানে আমি যে অ্যাজাইলে সবার সাথে কাজ করব সেই সবার সাথে প্রতিশ্রুতি, এই গুণটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে আমি স্ক্রাম যখন টিমের কথা বলছি আর কি। অর্থাৎ এখানে আরেকটু মজার ব্যাপার হচ্ছে এখানে ওই যে বস এবং বসের নিচে হচ্ছে মানে এই ওয়ার্কার, যেটা আমরা কনসেপ্ট বলি আর কি, একজন হচ্ছে বস আরেকজন ওয়ার্কার, যে ওয়ার্কার ফলো করবে বস যা বলবে, সেই ধরনের কনসেপ্ট কিন্তু এখানে নেই। এখানে হচ্ছে সবাই মিলে একটা স্ক্রাম, একটা টিম ওয়ার্ক, এবং টিমের সদস্যটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, সেজন্য কমিটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। তারপর ফোকাস হলো যে আমরা যে কাজটা করছি শুধু আমরা সেই প্রজেক্টের মধ্যে ফোকাস থাকবো, এর বাইরে আমরা অন্য কিছু নিয়ে এখানে কাজ করবো না, অন্য জায়গাতে মানে ওই স্ক্রাম টিম অন্য একসাথে অনেকগুলো মানে প্রজেক্টে ফোকাস থাকবে না, শুধু একটা কাজই তারা ফোকাস থাকবে। তারপর হচ্ছে অসংকোচ, মানে ওপেননেস, এটা আমাদের দেশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা ভাবি যে আমার বসকে এটা বললে তো মাইন্ড করবে, হ্যাঁ, বা মানে কোনো কিছুকে নেগেটিভ বলাটা তো একটু খারাপ দেখায়, হ্যাঁ থাক বলবো না, এই ধরনের অসংকোচ যেটা, সেটা ওপেননেসে আসতে হবে আর কি, অসংকোচ, হ্যাঁ, এবং দ্বিধাহীন ভাবে নিজের মতামতটা বলতে হবে। আপনি যদি দ্বিধাহীন ভাবে নিজের মতামতটা না বলতে পারেন টিমের সবার সাথে, তাহলে দেখবেন যে তখন সমস্যা হবে আর কি। হ্যাঁ, রেসপেক্ট, একে অপরকে আমরা রেসপেক্ট করব, এটা এমন না যে শুধু বসকে আমরা রেসপেক্ট করবো, তা না, সবাই মিলে একটা টিম। এখানে স্ক্রামের মধ্যে সব থেকে মজার ব্যাপার যে ওই স্ক্রাম আমাদের মধ্যে ওই বড় ছোট কনসেপ্টই নেই, আমরা অল আর ইন এ সেম টিম মেম্বার, স্ক্রাম মেম্বার আমরা বলি, আমরা স্ক্রাম মেম্বার, এবং আমরা একটা পার্টিকুলার গোল বা পার্টিকুলার লক্ষ্যকে সলভ করতে চাই। আর শেষ হচ্ছে সৎসাহস, কারেজ, অর্থাৎ মনে করা যাক কেউ কারোর জন্য কোনো জন পিছিয়ে পড়ছে, তখন আমরা দলে সবাই মিলে তাকে সাহস দিচ্ছি এবং তাকে হেল্প করছি, এবং তাকে আইডেন্টিফাই করা আর কি যে এই জায়গাটাতে এই জন্য হচ্ছে, সুতরাং সবাই মিলে কিভাবে করা যায় সেই সৎসাহসটা, কারেজটা খুব দরকার আর কি। তো স্ক্রামের সাথে একটা ওয়াটারফল পদ্ধতি বলে একটা ওয়াটারফল পদ্ধতি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্যবহৃত হয়, যে ঝর্ণা পদ্ধতি। তো এটা মূলত ধাপধাপি করে তৈরি করে, সেটা পার্থক্যটা একটু আমি বুঝে বলি। ওয়াটারফল পদ্ধতিতে মূলত আগে প্রথমে অ্যানালাইসিস করা হয়, তারপর ডিজাইন করা হয়, তারপর কোড, ইন্টিগ্রেশন, টেস্ট এবং ডিপ্লয়। এই পদ্ধতিতে ওয়াটারফল, পানির মতন, ঝর্ণার মতন পাহাড়ের উপর থেকে নিচে নদীতে যেভাবে পানিটা পড়ে, সেজন্য আমরা এটাকে ওয়াটারফল বলি। অর্থাৎ প্রথমে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ফেলি, ডিজাইন তৈরি করি, তারপর কোড লিখে যাওয়ার পর ইন্টিগ্রেশন করে, টেস্ট করে, ডিপ্লয় করি, তারপর হয়ে গেলে শেষ। তো এটা হচ্ছে সনাতন মানে ঝর্ণা পদ্ধতি বা ওয়াটারফল পদ্ধতি আমরা যেটা বলছি। কিন্তু এই পদ্ধতিতে সমস্যা হলো যে একটু পর পর আমার যখন পরিবর্তন করা, একটু চেঞ্জ করার দরকার হয়ে যায়, ডিপ্লয়মেন্ট হলো, তখন আমরা দেখলাম আরে এটা তো আমরা এটা চাইনি, তখন ডিপ্লয়মেন্ট থেকে তখন আবার ডিজাইনকে বলা হয়, ডিজাইন আবার একটু চেঞ্জ করে, ডিজাইনে চেঞ্জ করার পর ও বলে যে না আমার এটা তো আমার না, এটা আবার ভেরিফাই টেস্ট করতে হবে, তখন আবার এইভাবে যায়, মানে তখন আবার পুনরায় লুপের মতন ঘুরতে থাকে আর কি। তো এই পদ্ধতিতে খুব একটা মানে কাজগুলো আগায় না আর কি, যে কারণে আমরা এই ওয়াটারফল পদ্ধতি থেকে আমরা স্ক্রামটা ব্যবহার করি। কিন্তু আমি একটু বলে নিই যে তার মানে এই না যে আমরা সবসময় অ্যাজাইল ব্যবহার করবো বা সবসময় স্ক্রাম পদ্ধতি ব্যবহার করবো, আসলে তা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে ওয়াটারফল পদ্ধতি ব্যবহৃত হতে পারে, এবং ওয়াটারফল পদ্ধতিও কিন্তু খারাপ না আর কি, কিছু কিছু ক্ষেত্রে সেটা দিয়েও কাজ করা যেতে পারে। যেমন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এখানে আমি বলেছি যে কখন স্ক্রাম ব্যবহার করবো আর কখন ব্যবহার করবো না। যখন আমার পণ্যটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো, মানে ডিটেলস আমি জানি, একটা মনে করা যাক একটা আমাকে কলম তৈরি করতে হবে, সেই কলমে কি কালি ব্যবহার করা হবে, কি ধরনের, এবার ডিটেলস কত ইঞ্চি হবে, কত, একটা প্রোডাকশনে গেলে কত পর্যন্ত, মানে পুরো ডিটেলস আমি জানি, সেই কলমটার বিস্তারিত ব্যবহার বিধি পুরোটা আমরা জানি, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ওয়াটারফল পদ্ধতিটা ব্যবহার করি আর কি। আর রিকোয়ারমেন্ট সম্বন্ধে আমরা যখন জানি না আর কি, যখন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি এবং সেটার পরিবর্তন হতে পারে, ব্যবহারকারীকে দিলাম, তারপরে সে ব্যবহার করবে, করে আমাদেরকে জানাবে যে আচ্ছা কলমটার ইঙ্কটা, কলমের যে টিপটা, সেই টিপের সাইজ
0.5 হবে না 0.7 হবে না 0.1 হবে, এটা পরে ঠিক করবে আর কি, ব্যবহার করতে করতে ঠিক করবে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট গুলো আমি সম্পূর্ণভাবে জানি না, সেক্ষেত্রে কিন্তু আবার স্ক্রাম পদ্ধতি ভালো। তো এইভাবে কিন্তু মানে ওয়াটারফল পদ্ধতিও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যেমন মাইলস্টোন গুলা আমার ব্যবহার যখন আমি জানি কি কি কখন ব্যবহার দিতে হবে, প্ল্যানিং মাইলস্টোনটা ডিটেলস আমি জানি, তখন কিন্তু ওয়াটারফল পদ্ধতিটা আমার ভালো। তারপর প্রসেস খুব দ্রুত পরিবর্তিত হয়, মানে যেটা হচ্ছে ওয়াটার স্ক্রাম পদ্ধতিতে আমাদের হচ্ছে পরিবর্তিত হয়, সেহেতু হচ্ছে মানে ফলাফলের উপর নির্ভর করে পরবর্তীতে কি তৈরি করব, আগে একটু তৈরি করলাম তারপরে সেটা রেজাল্ট অনুযায়ী পরবর্তীতে করব, মডিউল ভাগ করা যায়। কিন্তু ওয়াটারফল পদ্ধতিতে হচ্ছে যে মানে এখানে হচ্ছে কি ছোট্ট সবাই মানে মডিউল গুলো তৈরি করা আছে, সে মডিউল অনুযায়ী তৈরি করলো, তারপর লাস্টে সবাই মিলে ইন্টিগ্রেশন করলো। মানে এই জন্য মানে বড় প্রজেক্ট যেগুলো আর কি, সেগুলো আর কি আপনার সাধারণত আপনার ওয়াটারফল পদ্ধতিতে এখনো আমরা ব্যবহার করি, যেখানে আপনার মনে করা যাক একটা হিউজ ইম্প্যাক্ট হবে, একটা সফটওয়্যার তৈরি করতেই মনে করা যাক ফিউ মিলিয়ন ডলার্স আমরা ব্যবহার করছি বা ইনভেস্টমেন্ট করছি, তখন এই সমস্ত ক্ষেত্রে আমরা করি আরো বিস্তারিত সময় নিয়ে ওয়াটারফল পদ্ধতিতে আমরা যাই, কারণ সেটা আমাদের জন্য করলে সুবিধা হবে আর কি। তো ওয়াটারফল পদ্ধতিতে মানে কখন সাধারণত ফেল করা, অনেক সময় প্রজেক্ট গুলো ফেল করতে পারে, তো সেটার একটা তুলনামূলক একটা এখানে আর রয়েছে আর কি। সাধারণত যদি স্মল প্রজেক্ট হয় তাহলে ওয়াটারফল পদ্ধতিতে প্রজেক্ট কিন্তু বেশি মানে কম ফেল হয়, কিন্তু আমার যখন লার্জ প্রজেক্ট হয়ে যায় অনেক সময় ওয়াটারফল পদ্ধতি কিন্তু আবার মানে ফেল হতে পারে। কারণ হচ্ছে কি যে ওই ছোট ছোট মডিউল গুলো যেটা এস্টিমেশন করলো, একটা সময় পর কাস্টমারকে যখন দেওয়া হলো, কাস্টমার তখন বললো যে না আমি এটা চাই না, তো ওইটা তৈরি করার পর দেখা গেল যে আসলে ওইটা তৈরি করার দরকারই ছিল না। এই ধরনের, যেমন আমার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। আমাদের একটা হেলথের সফটওয়্যার অ্যাপ আমরা ডেভেলপ করছিলাম, সেই অ্যাপের মধ্যে আমরা একটা ফিচার রেখেছিলাম যে একটা রিপোর্ট তৈরি করবে। তো আমরা সেই রিপোর্টটা তৈরি করার জন্য আমরা প্রায় 2 মাস ধরে অনেক ঘাটাঘাটি করে তৈরি করলাম। তৈরি করার পর লাস্টে আমরা যখন কাস্টমারের সাথে কথা বলতে গেলাম, তখন দেখলাম যে ওইটা আসলে ব্যবসায়িক নিডটা নাই আর কি। হ্যাঁ, ওইটা মাত্র একজন দুইজন ব্যবহার করছে, অথচ মানে ওইটা ইম্প্যাক্ট বিজনেসে ওইটা কোনো একটা ইম্প্যাক্ট নাই আর কি, গুরুত্ব নাই আর কি। তো ওই জিনিসগুলোকে আসলে আমরা তখন দেখলাম যে না, ব্যবহারকারীর সাথে তৈরি করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আসলে অ্যাজাইলটা খুব ভালো আর কি। তো এখানে আমি ওইটা ওয়াটারফলের পদ্ধতি এবং অ্যাজাইল পদ্ধতির মধ্যে কিছুটা আমি কম্পেয়ার করেছি আর কি দুটোর মধ্যে। আর এই ছবিটা মনে হয় যারা প্রজেক্ট ম্যানেজার তারা এই ছবিটা একটু ভালো মতন বুঝতে পারবেন আর কি। কনভেনশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ক্লায়েন্ট করে কি প্রথমে আমাদেরকে একটা স্পেসিফিকেশন দেন আর কি, আর সবুজ কালিতে প্রথমে স্পেসিফিকেশন দিয়ে দেন, তখন ডেভেলপার্সরা বসে বসে ওটা ডেভেলপ করেন নিচে আর কি, ব্লু কালার তৈরি করার পর তারপরে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট বা মডিউল টেস্ট করা হয়, তারপর কাস্টমারের সাথে ছোট ছোট করে মডিউল টেস্ট করে ছোট ছোট করে ফিক্সড করেন আর কি। এটা হচ্ছে নর্মাল সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল আর কি, যেটা আপনার ওয়াটারফল পদ্ধতি আমরা বেশি ব্যবহার করি। আর অ্যাজাইল পদ্ধতিতে আমরা আসলে ক্লায়েন্টের সাথে খুব কুইক মানে একটু করে প্রথম দিকে ক্লায়েন্ট আমাদেরকে অনেক কিছু বোঝান, তারপর আমরা শুরু করলাম, একটু পর ওনাদেরকে দেখাই, ক্লায়েন্ট আবার রিপ্লাই করে, দেখাই রিপ্লাই করে, দেখাই রিপ্লাই করে, এভাবে মানে খুব দ্রুত ক্লায়েন্টের সাথে সাথে আমরা সফটওয়্যারটা তৈরি করি। এবং শেষের দিকে দেখেন আমাদের এই যে এখানে যে অ্যাকসেপ্টেন্স টেস্ট বা মডিউল এগুলো কোনো দরকার হচ্ছে না, কারণ প্রতিটা তৈরি করতে করতে আমি কিন্তু সেটার এক মানে এটাকে বলি আমরা মডিউল টেস্ট আমরা সেখানে করে ফেলছি আর কি। তো যে কারণে এই পদ্ধতিটা এইভাবে কাজ করে আর কি, মানে স্ক্রাম পদ্ধতিটা। কিন্তু কনভেনশনাল পদ্ধতিতে আমরা ক্লায়েন্টের সাথে এইভাবে বেশি কাজ করি, তারপর শেষের দিকে আবার বেশি কাজ করি। আমার মনে হয় আমাদের দেশে যারা কাজ করেন তারা এই পদ্ধতিটা বেশি ব্যবহার করেন। কাস্টমারের সাথে প্রথমে কাজটা বুঝে নেন, তারপর নিজে ডেভেলপ করলেন, তারপরে ওনাকে দিলেন যে আপনি এইভাবে করেছে, এইভাবে তখন এটা আমাদের দেশে একটা লম্বা সময় দেবে। আমাদের দেশে গভর্নমেন্টের প্রজেক্ট গুলো সবগুলো এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। আমাদের দেশে গভর্নমেন্টের প্রজেক্ট গুলোতে আপনার ডিফাইন করা থাকে যে এই জিনিসগুলোকে তৈরি করতে হবে, স্পেসিফিকেশন থাকে, তারপর তৈরি করে দেওয়া হয়, তারপরে লাস্টে কাজ করে কমপ্লিট করে দেওয়া হয়। কিন্তু অ্যাজাইলের ক্ষেত্রে বা স্ক্রামের ক্ষেত্রে আমরা খুব ক্লোজলি কাস্টমারের সাথে কাজ করি। কাস্টমার
কাস্টমারের সাথে ফিডব্যাক নিতে নিতে ডেভেলপমেন্ট হয়, এবং প্রতিটা মডেল শেষ করার পর আবার কাস্টমার তার মতামত আবার চেঞ্জ করে যে না এটা করলে ভালো হতো। কলমটা যেটা বলছিলাম উনি অল্প একটু ব্যবহার করে বললেন না আপনারা 0.5 ব্যবহার করেন, তখন আমরা 0.5 অনুযায়ী আমরা তখন ডিজাইন করা শুরু করি, কারণ সেই অনুযায়ী তো তখন পরবর্তী স্টেপ গুলো ডিফাইন হয় যেটা স্ক্রামের মধ্যে থাকে আর কি। আচ্ছা, এর মধ্যে আর কোনো প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ ভাই, একটা প্রশ্ন ছিল যে তাহলে কি আমরা অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেসে আমরা কি তাহলে রিকোয়ারমেন্টস কালেক্ট করব দেন ডেভেলপমেন্ট করব, আবার রিকোয়ারমেন্টস কালেক্ট করব দেন ডেভেলপমেন্ট করব, ব্যাপারটা কি মানে এরকম যেরকম আপনার কনভেনশনাল ডেভেলপমেন্টে যে আমি একবার রিকোয়ারমেন্টস কালেক্ট করলাম তারপর ডেভেলপমেন্ট করলাম তারপরে যে আমি একটা আউটপুট দিলাম, কিন্তু অ্যাজাইল ডেভেলপমেন্টে বলছি যে আমি রিকোয়ারমেন্টস একটু কালেক্ট করলাম ওইটুকু ডেভেলপমেন্ট করলাম, পরবর্তীতে আবার রিকোয়ারমেন্টস পাইলাম আবার ডেভেলপমেন্ট করলাম। সো মানে প্রসেসটা কি এরকম স্টেপ বাই স্টেপ যাবে? অনেকটা এরকমই, কিন্তু প্রথমে তো অবশ্যই একটা ডিফাইন করে নেয় যে আমরা মনে করা যাক একটা একটা থাকে আর কি, একটা পরিষ্কার না কিন্তু অস্পষ্ট একটা চিত্র আঁকা হয় আর কি প্রথমেই, যে মনে করা যাক একটা পেমেন্ট সিস্টেম থাকবে, মনে করা যাক একটা সিস্টেমে আমাদের পেমেন্ট সিস্টেম থাকবে, এটা বলা থাকে আর কি, কিন্তু ঠিক এক্স্যাক্টলি কোন পেমেন্ট সিস্টেম থাকবে, কি থাকবে না থাকবে, এটা হয়তো বা তৈরি করতে করতে করে আর কি। অ্যাজাইলে যেটা করা হয় সেটা হলো বলা হচ্ছে যে আমরা একটা পেমেন্ট সিস্টেমের সাথে আমরা ইন্টিগ্রেশন করব, কিন্তু আমরা বলছি না যে এক্স্যাক্টলি কোনটা আর কি। হ্যাঁ, এটা এসএসএল এর সাথে হবে নাকি না অন্য কোনো পেমেন্ট আমার পে হবে নাকি না অন্য কোনো পেমেন্ট সিস্টেম হবে, সেটা কিন্তু ডিফাইন করছি না। হ্যাঁ, সেটা কিন্তু আমরা বলছি যে জাস্ট একটা পেমেন্ট সিস্টেমের সাথে হবে। পরে আমরা যখন কাস্টমারের কাছে নিয়ে গেলাম তখন কাস্টমার দেখলো যে আরে আমি তো বিকাশে পে করলে আমার জন্য ভালো হচ্ছে, তখন বিকাশে এসে পেমেন্ট করলো আর কি। তখন বিকাশকে সে বলে ইন্টিগ্রেশন করে দিতে আর কি। তো ব্যাপারটা ওই কাস্টমারের সাথে কাজ করতে 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 তৈরি করা হয়। প্রথম দিকে এই যে সবুজটা একটু বেশি আছে আর কি, অর্থাৎ প্রথম দিকে আমি একটু বেশি পরিমাণ তার সাথে ইন্টারাকশন করলাম জিনিসটা বোঝার জন্য আর কি, একটু বেশি লম্বা সময় ধরে, কিন্তু তারপরে তাকে বুঝিয়ে দিলাম এবং তারপরে তার সাথে সাথে কাজ করলাম, কিছু ফিডব্যাক করলাম, কাজ করলাম, এইভাবে করে আগাতে থাকবে আর কি। এই হিসাবে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এইভাবে কাজ করলে হয়তো বা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের ক্ষেত্রে প্রবলেম নাই, কিন্তু ধরেন আমাদের তো তখন একবার একটা প্রসেস তৈরি করলাম, আমরা তৈরি করে নিলাম, তারপর আবার দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট চাচ্ছে যে বিকাশও করে, কিন্তু রিকোয়ারমেন্ট এটা ছিল না, ঠিক আছে আমরা সেটা গ্রহণ করলাম, কিন্তু সেই ক্ষেত্রে কি ক্লায়েন্ট আমাদেরকে এক্সট্রা পে করবে কিনা? কারণ যেহেতু আমাদের সময় টাইমটা তখন বাড়বে, ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে, ঠিক আছে সে হ্যাপি হবে, কিন্তু তখন কি সে এক্সট্রা পে করবে কিনা আমাদেরকে? কারণ পে করার জন্য তো তার সাথে আমাদের একটা যেহেতু কমিটমেন্ট হবে আমাদের, তখন তো নতুন করে আবার চুক্তি করবো কিনা? আমরা কি ফার্স্টেই চুক্তি করবো নাকি কিছু মানে কাজ করার পর আবার চুক্তি শেষ হবে কিনা? আসলে হ্যাঁ, অ্যাজাইলে যেহেতু প্রথমে বলেছি যে চুক্তিনামাকে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয় না আর কি, এবং আপনারা শুনলে অবাক হবেন যে আসলে মানে যারা স্ক্রাম টিমে রয়েছে তারা এই চুক্তিনামা দে ডন্ট কেয়ার। প্রথম কথা, চুক্তিনামার জিনিসগুলো যখনই মাথার ভিতরে চলে আসে তখন এই জিনিসগুলো মানে চলে আসে। তবে হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার যিনি থাকবেন তাকে জিনিসগুলোকে একটু কৌশলে হ্যান্ডেল করতে হবে, যে আমি কোনটা কিভাবে করব, এবং তার সেই অভিজ্ঞতাটা দরকার আর কি, যে তিনি কিভাবে কাজগুলো কিভাবে নিবেন যেন পরবর্তীতে খুব একটা ইম্প্যাক্ট না পড়ে আর কি। অবশ্যই ফ্লেক্সিবিলিটি দিয়ে আমরা তৈরি করব, কিন্তু তার মানে এই না যে একদমই কোনো এর মধ্যে স্ট্রাকচারের ভিতর দিয়ে যাব না, এভাবে আমি করতে দেব। ফার্স্ট টাইম আমরা যখন অ্যানালাইসিস করছি বা বিজনেস রিকোয়ারমেন্টস গুলো এট ফার্স্টে যখন আমরা অ্যানালাইসিস, তখনই আমরা ওইটা আমরা অ্যানালাইজ করতে পারছি যে আমরা আসলে কি ডেভেলপমেন্ট করব, আমাদের বিজনেস রিকোয়ারমেন্টস কি হবে, ওইখান থেকে আইডেন্টিফাই পাওয়া হচ্ছে যে আসলে আমরা এদের কত টাইম লাগবে বা এটা কত বাজেটের ভিতরে করা পসিবল, দেন তো আমরা কাজে হাত দিব। মানে এট ফার্স্টে ওই অ্যানালিসিসটা আমরা করে নিব, আর তা না হলে তো আমাদের ধরেন বাজেটের তো একটা লিমিটেশন। হ্যাঁ, আমরা সেজন্য যেটা করি সেজন্য আসলে অ্যাজাইলের পদ্ধতিটা কাস্টমারের সাথে খুবই ক্লোজলি তৈরি করা হয়, এবং কাস্টমারকেও এক্সপ্লেন করতে হবে যে কেন আসলে দেরি হচ্ছে আর কি। হ্যাঁ, যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিই আর কি, আমার একটা আমার অ্যাডমিন প্যানেল আমরা তৈরি করছিলাম, সেই প্যানেলের মধ্যে আমরা একটা রিচ টেক্সট এডিটর আমরা ইউজ করছিলাম। তো রিচ টেক্সট এডিটর যখন তৈরি করছিলাম তখন ক্লায়েন্ট প্রথম দিকে আমাদেরকে বলা হয়নি বা আমাদের রিকোয়ারমেন্টে ছিল না
যে এটাতে ছবি ড্রাগ এন্ড ড্রপ হবে আর কি। আপনারা জানেন আর কি, অনেক রিচ টেক্সট এডিটর আসলে ড্রাগ এন্ড ড্রপ এর এই ফিচারটা সাপোর্ট করে না বেশিরভাগ রিচ টেক্সট এডিটরই। তখন হলো কি উনি বলেন না এটা তো আমার লাগবে আর কি। কাজ করতে করতে যে উনি এটা ফিল করতে পারলেন, তখন ওনাকে এক্সপ্লেন করা হলো যে আসলে আসলে এই ফিচারটার জন্য আমাদেরকে আলাদাভাবে ইফোর্টটা দিতে হবে, কারণটা হলো এই কারণ আর কি। এবং আমাদের ক্লায়েন্টও তো আসলে বোকা না, উনিও ওনাকে এক্সপ্লেন করা হলো, ডকুমেন্ট দেওয়া হলো, এবং তখন উনি বুঝলেন আচ্ছা আমরা তো এই যে লাইব্রেরিটা ব্যবহার করছি সেই লাইব্রেরিতে এটা সাপোর্ট করে না, সুতরাং অন্য লাইব্রেরি আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এই অন্য লাইব্রেরি ব্যবহার করতে গেলে আমাদেরকে ওই অ্যাডাপ্টিবিলিটির জন্য আমাকে তখন কোডে একটু চেঞ্জ করতে হচ্ছে। এই জিনিসটা আমাদের তখন রেজ করলো, যে কারণে ক্লায়েন্টেরও আন্ডারস্ট্যান্ডিংটা সেজন্য খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, এরপরে আসা যাক ওয়াটারফল এবং অ্যাজাইল কখন ব্যবহার করা হয়। আচ্ছা, আর 20 মিনিটের মতন রয়েছে। আমি আজকে তো এটা 60 মিনিট, তাই 1 ঘন্টা। সমস্যা নাই, আপনারা আমরা পারতে সময় লাগলে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি স্ক্রামের মূল অংশে এখন চলে যাই। স্ক্রামে আমরা কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলো একটু নতুন হতে পারে অনেকের কাছে। স্ক্রাম প্রোডাক্ট বলে একটা আমরা ব্যবহার করি, যে প্রোডাক্ট আমরা যেটাকে তৈরি করছি সেটাকে আমরা প্রোডাক্ট বলি। অনেকে প্রোডাক্ট বলতে গেলে বুঝে যে কলম বা পেন্সিল, এগুলোকে প্রোডাক্ট বলে। সফটওয়্যার ইজ এ প্রোডাক্ট আর কি। অনেকে এই জিনিসটা বুঝতে পারে না যে একটা ওয়েবসাইট তৈরি করে দিলাম সেটা আবার কিভাবে প্রোডাক্ট হয়। আসলে সেটা একটা প্রোডাক্ট আর কি, সেটাকে আমরা পুরোটাকে বলছি স্ক্রাম প্রোডাক্ট, যেহেতু স্ক্রাম পদ্ধতিতে তৈরি করছি এবং স্ক্রাম পদ্ধতিতে যে আউটপুটটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রাম প্রোডাক্ট। আর যে টিমে আমরা কাজ করছি, যে টিমটা স্ক্রাম পদ্ধতি মেনে চলছে, সেটাকে বলে আমরা স্ক্রাম টিম। আচ্ছা, প্রোডাক্ট ওনার হচ্ছে মানে পণ্যের মালিক, অর্থাৎ মনে করা যাক আমি একটা যে জিনিসটা তৈরি করছি আর কি, সেই জিনিসটা তৈরির ব্যাপারে যিনি ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের তো সাধারণত একটা প্রতিষ্ঠান হয় বা অনেকজন মিলে এটার মালিক থাকেন আর কি, কিন্তু সেই মালিকগুলোর পক্ষে হয়ে যিনি ওই প্রোডাক্টটা সম্বন্ধে ডিটেলস জানবেন তাদেরকে আমরা বলি প্রোডাক্ট ওনার। অর্থাৎ এই পণ্যটা কিভাবে কাজ করবে, খুঁটিনাটি জিনিসগুলো মানে সফটওয়্যার ডেভেলপারদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, যেমন আপনি প্রশ্ন করলেন যে আমার এটা লাগবে কিনা, সেটা লাগবে কিনা, এই যে প্রশ্নগুলো উত্তর যে দিতে পারবে তাকে আমরা বলছি প্রোডাক্ট ওনার। এবং সেই প্রোডাক্ট ওনার আছে মূলত এই যে প্রোডাক্টের লক্ষ্য উদ্দেশ্যগুলো, তারপর রোডম্যাপ প্ল্যানিং, এই ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট ম্যানেজারের সাথে ক্লোজলি ওনারা কাজ করবেন আর কি। তারপর হচ্ছে প্রোডাক্ট ওনার এজেন্ট। অনেক সময় প্রোডাক্ট ওনার এজেন্ট ব্যবহার করা হয় যিনি আপনার ওই স্ক্রাম টিমের মধ্যে রিমোটলি থাকেন আর কি, যেন আরেকটু ক্লোজলি কাজ করতে পারবেন। মানে ক্লায়েন্ট সাইডে হয়তো বা ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না, মনে করা যাক আমার ক্যালিফোর্নিয়াতে আমার একজন ক্লায়েন্ট রয়েছে, তার সাথে এখন যদি সবসময় যোগাযোগ করতে যায় তাহলে আমার 12 ঘন্টা দেরি হয়ে যাবে। তো তিনি কি তৈরি করতে চান, তার একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের মধ্যে তৈরি করে নিব, বা অনেক সময় আমাদের টিমের মধ্যে হতে পারে অথবা ক্লায়েন্টের লোকও হতে পারে, ওনাকে আমরা প্রোডাক্ট ওনার এজেন্ট বলবো, যিনি আমাদের সাথে থেকে কাজ করবেন আর কি। তো অনেক সময় এই প্রোডাক্ট ওনার এজেন্টের একটা কনসেপ্ট আমরা ব্যবহার করি। স্ক্রাম মাস্টার মূলত আসলে অনেকে এটাকে প্রজেক্ট ম্যানেজার বলে সনাতন পদ্ধতিতে। আসলে এটা অনেকটা আমরা স্ক্রাম মাস্টার শব্দটা ব্যবহার করি, যিনি অনেকটা নেতার মতন এবং কোঅর্ডিনেশন করবেন আর কি। প্রজেক্ট ম্যানেজমেন্টের যেটা কনসেপ্ট আমরা বলি আর কি, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সবাইকে বলছে এই তুমি এটা করবা, তুমি ওটা করবা, এই ধরনের কমান্ডিং পাওয়ারটা তার নাই। স্ক্রাম মাস্টার হচ্ছে কোঅর্ডিনেটর। তো অনেকে এই জিনিসটা ধরতে পারে না। ম্যানেজার হচ্ছে যিনি আর কি কমান্ড করছেন, টাস্ক বিতরণ করছেন, সেটা তাদেরকে আমরা অনেক সময় ম্যানেজার শব্দটা ব্যবহার করি। আর স্ক্রাম মাস্টার হচ্ছে উনি কিন্তু টাস্ক বিতরণ করবেন না, উনি হচ্ছে কোঅর্ডিনেশন করবে, সবাই মিলে টিমের মধ্যে একটা গ্লু লাগানো বা আঠা লাগানোর মতন কাজটা উনি করবেন আর কি। তো যেমন আপনি যে বাম পাশে দেখেন ওয়াটারফল পদ্ধতিতে আমি দেখিয়েছি যে আপনার একজন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, উনি মাইক দিয়ে সবাইকে কাজ দিচ্ছেন, ডিস্ট্রিবিউট করে দিয়ে তুমি এটা করবো, ওটা করবো, এটা করবা। এটা হচ্ছে নর্মাল আপনার ওয়াটারফল পদ্ধতিতে। কিন্তু ডান সাইডে হচ্ছে স্ক্রাম টিমের মধ্যে উনি সবার মধ্যে একটা সমন্বয় করবেন, কম্বিনেশন করবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার স্ক্রাম মাস্টার। তো স্ক্রাম মাস্টার অনেক টিমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা, মানে প্রতিটা টিম মেম্বার তো আলাদা আলাদা ধরনের সাইকোলজি নিয়ে চলে, সেই সাইকোলজি গুলোকে উনি কনফ্লিক্ট গুলোকে, সমস্যাগুলোকে সমাধান করবে।
মনে করা যাক একজন টিম মেম্বার আছে, তিনি আরেকজন টিমের মেম্বারকে পছন্দ করে না, মনে করা যাক, কিন্তু প্রজেক্ট সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে ওনাকেও দরকার। মনে করা যাক উনি ডিজাইনার, অথচ উনি ওনার অ্যাটিটিউডটা অন্যরকম, যে কারণে হয়তো তার সাথে কারো বনিবনা হয় না। কিন্তু নর্মাল স্ক্রাম মাস্টার করবে কি, কিভাবে উনাকে ওনার মধ্যে কনফ্লিক্ট গুলো দূর করা যায় সেটা নিয়ে উনি কাজ করবে, যে কারণে লিডারশিপের কোয়ালিটি স্ক্রাম মাস্টার মধ্যে খুবই মানে ভালো হওয়া দরকার। আর প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে ওই কোয়ালিটি না, ওকে আমি যেটা বলছি সেটা আপনারা করেন, এখন ডান দিকে বইটা চালাবেন ডান দিকে চালান, বাম দিকে বইটা চালান বাম দিকে বইটা চালান, আর এটা টাস্ক বিতরণ করা আর কি। হ্যাঁ, তো আমরা এটা এই যে 2 নম্বর ছবিতে আমরা দেখেছি আর কি। তারপরে জাস্ট নাকি আসলে আঠার মতোই, আসলে ওই অ্যাটমের ভাষা যদি বলতে পারি তাহলে ইলেকট্রন প্রোটন আছে, নিউটন যে আছে নিউটনের মতো কাজ করে। হ্যাঁ, অনেকটা তাই আর কি, অনেকটা গ্লুর মতো আর কি কম্বিনেশন করে আর কি। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে আরেকটা মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে স্ক্রাম মাস্টার ডাজ নট মিন দ্যাট হি ইজ দ্য সিনিয়র। অনেক সময় সিনিয়ররা চুপচাপ বসে থাকে, মানে স্ক্রাম টিমের মধ্যে একজন থাকেন, কিন্তু অনেক সময় জুনিয়র জুনিয়রকেও কিন্তু স্ক্রাম মাস্টার হতে পারে। যেমন আমার অনেক প্রজেক্টে দেখা যাচ্ছে যে আমার জুনিয়র যে তাকে আমি বসে রাখছি যে তুমি স্ক্রাম মাস্টার হয়ে আমাদেরকে এই করবা, কোঅর্ডিনেশন করবা। তো এই রোলটা যে কাউকে দিতে পারা যায়, এবং এই জিনিসটা মাঝে মধ্যে রোলটা আবার চেঞ্জ করে খুব মজা হয় আর কি। এবং এই জিনিসটা স্ক্রাম মাস্টার রোলটা যে নট নেসেসারি একজনকে রাখতে হবে আর কি, মাঝে মধ্যে আমরা চেঞ্জ করে এটা শাফল করতে পারি, তাহলে কিন্তু এই স্ক্রাম মাস্টারের রোলটা কি হবে সেটাকে বোঝা আর কি, যে আমি তাহলে স্ক্রাম মাস্টার এই রোলটা আমাকে পালন করতে হবে। তো এখানে আমি কিছু ফ্লো আমরা দিয়েছি স্ক্রাম মাস্টার বিভিন্ন কাজের মধ্যে ফ্লো। আমি একটা ছবি একটু খুঁজছি, একটা ছবি মনে হয় রয়েছে। আচ্ছা, এখানে এই যে প্রোডাক্ট ওনার এবং কাস্টমার, প্রথমে কাস্টমার তো বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট গুলো দেয়, এবং সেই রিকোয়ারমেন্ট গুলো আপনার প্রোডাক্ট ওনারের কাছে আসে, এবং প্রোডাক্ট ওনারটা মূলত জানেন যে কিভাবে সফটওয়্যারটা কি কি লাগবে না লাগবে, এটা হচ্ছে প্রোডাক্ট ওনারের কাজ আর কি। হ্যাঁ, তো আপনি লিঙ্কডইনে প্রচুর দেখবেন প্রোডাক্ট ওনারের জব ডিসক্রিপশন রয়েছে, ওখানে আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে একটা প্রোডাক্ট ওনারে কি কি কাজ করতে হবে। তিনি মূলত একটা সফটওয়্যারের ওই প্রোডাক্টটা কি কি গুণ থাকবে না থাকবে পুরোটাই তিনি জানেন আর কি, এবং এটা বিজনেস পার্সপেক্টিভে উনি চিন্তা করবেন আর কি। হ্যাঁ, উনি টেকনিক্যাল নাও হতে পারেন, আবার টেকনিক্যাল হতেও পারেন আর কি, কিন্তু উনি মূলত জানেন যে এটাতে কি কি, এই সফটওয়্যারটাতে দিয়ে কি কাজ করা হবে। আসলে তো যে কোনো সফটওয়্যার তৈরি করা হয় কিছু প্রবলেমকে সলভ করার জন্য, তাই না? তো এই প্রবলেম সলভের জন্য কি কি প্রবলেম সলভ করবে এবং কিভাবে করবে সেই জিনিসটা মূলত প্রোডাক্ট ওনার জানেন। আর স্ক্রাম মাস্টার মূলত জানেন, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করে নিই। প্রোডাক্ট ওনার হলো উনি জানেন কি তৈরি করতে হবে, হোয়াট আই নিড টু ডেভেলপ, কি তৈরি করতে হবে সেটা প্রোডাক্ট ওনার এই উত্তরটা জানেন। আর স্ক্রাম মাস্টার জানেন যে হাউ টু ডেভেলপ অ্যান্ড হোয়েন টু ডেভেলপ, এই দুটো উত্তর কিন্তু উনি জানেন আর কি, কারণ স্ক্রাম মাস্টার হচ্ছে মূলত প্রযুক্তিটা ভালো বুঝেন। আর স্ক্রাম টিম যারা টিমে কাজ করছে তারা মূলত জানেন আর কি এটা কিভাবে তৈরি করব। একটা হচ্ছে কি তৈরি করব প্রোডাক্ট ওনার, হ্যাঁ, কখন কিভাবে এটা ডেলিভার করা হবে সেটা হচ্ছে স্ক্রাম মাস্টার, এবং স্ক্রামের টিম হচ্ছে কিভাবে তৈরি করব, কি তৈরি করব প্রোডাক্ট ওনার, কিভাবে তৈরি করব হচ্ছে এই স্ক্রাম টিমের অংশ আর কি। আর স্ক্রাম মাস্টার হচ্ছে এই দুটো এগুলোকে সবগুলোকে সমন্বয় করবেন আর কি। হ্যাঁ, এনশিওর দ্য প্রজেক্ট এনভায়রনমেন্টটা এনশিওর করবেন এবং পুরো টিমটা যেন ঠিকমতো কাজ করে। বাই দ্য ওয়ে স্ক্রাম মাস্টার কিন্তু এই না যে উনি সবাইকে কাজ দিয়ে উনি চুপচাপ বসে থাকবে, তা কিন্তু অনেক সময় নাও হতে পারে। উনি কিন্তু নিজে আবার দেখা যাচ্ছে কোডার, হ্যাঁ, তিনি নিজে কিন্তু একটা কিছু কিছু টাস্ক তার কাছেও আছে, তিনিও বসে বসে কোড করছেন, কিংবা ইউআই ডিজাইনারও হতে পারেন, তিনি নিজে স্ক্রাম মাস্টার, পুরোটা স্ক্রাম মাস্টারের কাজ করছেন, আবার পাশাপাশি নিজের কাজও করছেন। হ্যাঁ, তো এটা নট নেসেসারি ওই সনাতন পদ্ধতিতে যে প্রজেক্ট ম্যানেজার যে কনসেপ্ট সেটা থেকে বেরিয়ে আসতে হবে আর কি, সেটা হলো এখানে আর কি, মানে স্ক্রাম টিম এভাবে কাজ করে। আর স্ক্রাম বলেন, একটা প্রশ্ন ছিল একটু, সেটা হচ্ছে যে তাহলে কি আমরা যে কাজটা আমার কবে উঠবে এটা কি আমরা তাহলে স্ক্রাম মাস্টারের কাছ থেকে আমরা মানে ইয়াটা নিব, আউটপুটটা নিব যে আমাদের কাজটা কবে উঠবে, এটা রেসপন্সিবিলিটি থাকবে যে এটা রিসোর্স অ্যালোকেশন সম্পূর্ণটা হচ্ছে স্ক্রাম মাস্টারের কিছুটা রোল আর কি। তিনি একাই বলবেন না, তিনি আবার স্ক্রাম টিমের সাথে কথা বলে নেবেন আর কি, কথা বলে তারপরে উনি করবেন আর কি, ডিফাইন করবেন। হ্যাঁ, আবার অনেক সময় যেগুলো উনি নিজে ডিসিশন নিতে পারবেন নিজেও করতে পারেন আর কি।
আর এইখানে আরেকটা প্রশ্ন আমি করবো, যেটা হলো প্রোডাক্ট ওনার যিনি প্রোডাক্টের ফিচার তো তার মাধ্যমে আসবে, এবং প্রায়োরিটাইজেশন, প্রোডাক্টটা হ্যাঁ কখন কোন অবস্থায় প্রোডাক্টের কি কি মেজর ডিসিশন নেওয়া দরকার, সেই জিনিসগুলো যখন তার কাছ থেকে আসবে, বা মার্কেট রিসার্চ করে যখন তিনি দেখবেন যে এই এই ফিচারগুলো আমার আগে আসতে হবে, এই জিনিসটা কি স্ক্রাম মাস্টারের সাথে কোনোভাবে কনফ্লিক্ট হতে পারে কিনা, যে তার ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে, সেখানে প্রোডাক্ট ওনারের একটা রিকোয়ারমেন্টস আছে যে আমার সামনে হয়তো একটা প্রমোশন আছে যেখানে আমার এই 5টা ফিচার যেতে হবে, বা মার্কেট অ্যানালিসিস করে আমার হয়তো বা, যেমন আমি যদি লাস্ট ইয়ারের কথা বলি, আমি করোনা যখন হিট করলো, পেন্ডামিক যখন আমাদের হিট করলো, তখন বেশ কিছু ফিচার আমরা প্রোডাক্টে নতুন ভাবে নিয়ে আসার চিন্তা করলাম, যে এই সিচুয়েশনে আমাদের যেই আগের প্ল্যান গুলো ছিল সেগুলোকে চেঞ্জ করে আমাদের প্রায়োরিটিতে অন্য ফিচার্স গুলো চলে আসছে। তো হ্যাঁ এইরকম সিচুয়েশনটায় স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনারের কোলাবোরেশনটা কিভাবে হবে, বা তারা কিভাবে ডিসিশনটা নেবে? আসলে যে কোনো প্রোডাক্টের ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে প্রোডাক্ট ওনার, প্রথম কথা। স্ক্রাম মাস্টার নয়, এই জিনিসটা ক্লিয়ার করি। প্রোডাক্ট ওনার মূলত ডিফাইন করবে যে রোড ম্যাপটা আমার কোন ফিচার গুলো আমার এই মানে এই স্ক্রামে তৈরি হবে বা একটা সময়ের মধ্যে তৈরি হবে, সেটা প্রোডাক্ট ওনারই মূলত ডিফাইন করে দিবেন, এবং স্ক্রাম মাস্টার সেটাকে কিভাবে তৈরি করার জন্য এক্সিকিউশনটা উনি প্ল্যান করবেন। তখন প্রোডাক্ট ওনার বলে দিবেন যে এই জিনিসটা আমার হাই প্রায়োরিটি লাগবে। এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু আরেকটা এই প্রোডাক্ট ওনার, অনেকটা না পুরোটা হচ্ছে তার। প্রোডাক্ট ওনারের রোলটাই হচ্ছে এটা, যে উনি সিদ্ধান্ত নেবেন যে কোন জিনিসটা, এবং যে কারণে প্রোডাক্ট ওনার সাধারণত আপনার নন টেকনিক্যাল পার্সন হয়, কারণ হচ্ছে যে তিনি তাহলে বিজনেস এবং ওটা প্রায়োরিটিটা কতখানি ইম্পর্টেন্স সেটা বুঝবেন। আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই চিত্র থেকে বলতেছি, সেটা হচ্ছে প্রোডাক্ট ওনার এবং স্ক্রাম মাস্টারের মাঝখানে আরেকটা জিনিস বলছিলেন যে প্রোডাক্ট ওনার এজেন্ট। হ্যাঁ, তো যদি প্রোডাক্ট ওনার মনে করে যে আমি যেহেতু আমার ডোমেন নলেজটা এই প্রোডাক্টের উপর কম আছে, কিন্তু আমি ট্রাস্ট করি, উনি ট্রাস্ট করে ওনার একদম পরিচিত যে কোনো কাউকে উনি হায়ার করে প্রোডাক্ট ওনার এজেন্ট বানাই দিল, তখন তো ওই ডিসিশন কি প্রোডাক্ট ওনার এজেন্ট নিতে পারবে কিনা? প্রোডাক্ট ওনার এজেন্ট এবং প্রোডাক্ট ওনারের মধ্যে সম্পর্কটা আমি পার্সোনালি এভাবে দিই, ছায়ার মতন আর কি। মানে মানুষ আসলে মূলত সিদ্ধান্ত নেবে প্রোডাক্ট ওনার, তার ছায়াটা হয়তোবা এই স্ক্রাম টিমের সাথে ক্লোজলি কাজ করার জন্য আমরা এজেন্টটা রাখি। অনেক সময় সাধারণত এটা আমরা প্রোডাক্ট ওনার এজেন্টটাকে রাখি না ওনার স্ক্রাম মেথডে, শুধু রাখি যখন আমরা একটা ডিফারেন্ট টাইম জোনে কাজ করি। যেমন আমি প্রথমে বললাম বাংলাদেশ কিংবা আমেরিকার সাথে কাজ করছি, তখন এই ডিফারেন্ট টাইম জোনে যদি বেশি থাকে আর কি, তখন হয় কি দেরি হতে পারে, হ্যাঁ সেটা ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেজন্য আমরা প্রোডাক্ট ওনারের একজন এজেন্ট হিসাবে আমাদের মধ্যে একজনকে সিদ্ধান্ত নিয়ে নিই যে তিনি আমাদেরকে টেম্পোরারি হলেও কিছুটা ডিসিশন দিয়ে দিবেন। তখন আমি ডিসিশনের জন্য বলতেছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট ওনারের এত সময় নেই, উনি একজন রিপ্রেজেন্টেটিভ দিচ্ছে যে প্রোডাক্ট ওনার এজেন্ট, এবং বলেই দিচ্ছে যে না এখন থেকে যত ডিসিশন সেই নেবে, তখন তো তার মানে ডিসিশন নেওয়ার তখন তো তার রাইট আছে। হ্যাঁ, তখন উনি আপনার প্রোডাক্ট ওনার হিসেবে কাজ করছেন। আচ্ছা, ওটাই আর কি বলতেছি, কারণ অনেক সময় দেখা যায় যে যারা আসলে মালিক থাকে তাদের এত কাজে বিজি থাকে যে আসলে তাদের ডিসিশন যে তাদের কাছে যাবে সেটা সময় পাচ্ছে না। হ্যাঁ, সেজন্য যখন এই ধরনের দেরি করার সম্ভাবনা থাকে, কারণ আমাদের তো ডেভেলপমেন্টটা তো চলমান একটা, আমরা তো থামিয়ে দিতে পারি না আর কি। হ্যাঁ, তো যে কারণে ওইটা আমার মানে তখন এই এজেন্টটা ব্যবহার করাটা খুব ভালো, এবং সেখানে ক্লারিফাই করাটা ভালো আর কি। জি, থ্যাংক ইউ। জি, আমরা আগাই। আচ্ছা, আবার ইউজ কেস নামে একটা শব্দ আমরা ব্যবহার করি, অর্থাৎ হচ্ছে যখন আমরা যখন আমরা আপনার ওএমজি, যেটা অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপে আমরা যেটাকে ইউনিফাইড ইউএমএল বলে একটা আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি আর কি। ইউনিফাইড মডেলিং, যে কিভাবে একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলোকে ছবির আকারে প্রকাশ করবো। অনেকে জানেন প্রথমে ড্র করেন আর কি, ছবি দিয়ে আর কি। তো এই ইউএমএল ডায়াগ্রাম যখন তৈরি করা হয় তখন এই ইউজ কেস গুলো আমরা তৈরি করি আর কি, যেটা স্ক্রামের একটা পদ্ধতি। ইউজ কেসের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইউজ কেসের জন্য প্রতিটা ইউজ কেসে মূলত একটা মানে ইউজার স্টোরি আমরা বানাইনি আর কি। ইউজার স্টোরি বলতে বোঝাচ্ছি যে কোনো একটা সফটওয়্যারের তো ফিচার নিয়ে কাজ করব, কিন্তু ফিচারটা যেন ডিফাইন না করা থাকে। সফটওয়্যারের মানে কাজ করতে
হবে, কিন্তু সেটা মানে একটা বিজনেস আসপেক্টে সেটা রেজাল্ট মানে আমাদেরকে বলবে যে কি তৈরি করতে হবে, এবং সেটাকে সাধারণত তিনটা জিনিস আমরা থাকে যে হু, কে এটা চাচ্ছে আর কি, এবং হোয়াট কি চাচ্ছে এবং কেন চাচ্ছে, এই তিনটা জিনিসকে উত্তর দিবে। এটা কিন্তু দেখেন কোনটা কিন্তু প্রযুক্তির কথা বলছে না। যেমন মনে করা যাক আমার একটা পেমেন্ট সিস্টেম লাগবে, তাহলে আমি বলবো যে আমি একজন কাস্টমার হিসাবে আমি একজন কাস্টমার হিসাবে কি চাই, আমি চাই যে আমার একটা পেমেন্ট সিস্টেম থাকুক, অনলাইনে আমার একটা পেমেন্ট সিস্টেম, সো দ্যাট তার ফলে আমি কি বেনিফিট হব, তার ফলে হবে কি আমি যে কোনো জায়গা থেকেই আমি পেমেন্টটা করতে পারবো। তাহলে আমার ইউজার স্টোরি হলো যে অ্যাজ এ কাস্টমার আই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট এ অনলাইন ট্রানজাকশন সিস্টেম or pay transaction system PayPal so that I can pay the bill from anywhere. কেন সেটাও কিন্তু এক্সপ্লেন করছে। তো এই ইউজার স্টোরিতে মূলত এই তিনটা জিনিস থাকে, হু কে আমি এটা চাচ্ছি, হোয়াট কি চাচ্ছি, এবং হোয়াই। এই তিনটা উত্তর আমি একটা সেন্টেন্সের মধ্যে এটা আমি তৈরি করবো। এবং ইউজার স্টোরি তৈরি করবার সময় এটাকে তৈরি করতে হয়, এবং প্রয়োজনীয়তাগুলোকে আমরা তখন স্ক্রাম মেথডে যখন কাজ করব তখন ইউজার স্টোরি, তখন আমরা বলি যে আচ্ছা কোন ইউজার স্টোরি নিয়ে আমরা এই সপ্তাহে কাজ করবো, তখন এই ইউজার স্টোরি, এবং ইউজার স্টোরি একটা কার্ড আমরা তৈরি করে নিই, সেই কার্ডটাতে এই জিনিসটা থাকে আর কি, ইউজার স্টোরি। এবং ইউজার স্টোরিটা সব জায়গায় অনেকগুলো ইউজার স্টোরি আমরা তৈরি করে আমরা প্রোডাক্ট ব্যাকলগ আমরা বলি, যে এক জায়গায় সবগুলোকে সমন্বয় করা হয়। এবং অনেক ইউজার স্টোরি তৈরি করতে কম সময় লাগে, কোনোটা আবার বেশি লাগে। তো সেই কোন ইউজার স্টোরিতে কিরকম সময় লাগবে সেটাকে বোঝার জন্য আমরা সাধারণত স্টোরি পয়েন্ট আমরা ব্যবহার করি, যেটা ফিবোনাচ্চি সারি দিয়ে, ফিবোনাচ্চি নাম্বার বলে একটা নাম্বার রয়েছে ম্যাথমেটিশিয়ানরা ম্যাথে বা অঙ্কে প্রচুর ব্যবহার হয়, অর্থাৎ আগের দুটো সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, যেমন 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, এভাবে করে ফিবোনাচ্চি সারির যে সারিটা রয়েছে সেই সারিটা দিয়ে আমরা মূলত বুঝাই যে এটা স্টোরি পয়েন্ট কত হবে। কেন আমরা ফিবোনাচ্চি ইউজ করি? কারণ আমরা দেখেছি যে প্রকৃতিতে ফিবোনাচ্চির যে নাম্বারটা খুব প্রচুর পরিমাণ ব্যবহার হয়। এবং কেন মানে মনে করা যাক 5 থেকে দেখেন 6 7 না যে 8 গেল, কারণ 5-এর পর যদি কোনো আমাকে ইফোর্ট দিতে হয় তার মানে হচ্ছে আমাকে অনেকখানি ইফোর্ট দিয়ে 8-এ যেতে হবে, তার মানে এর পরের ইফোর্টটা দিতে গেলে আমাকে আরো অনেক ইফোর্ট দিতে হবে। তো যে কোনো আমরা যখন একটা ইউজার স্টোরি তৈরি করব তখন ওইটাতে আমরা একটা স্টোরি পয়েন্ট সংযুক্ত করব, যে আচ্ছা এই ইউজার স্টোরি করতে গেলে আমার কিরকম পয়েন্ট লাগবে। এই পয়েন্টটা আসলে অনেক সময় আমাদের ধরতে একটু অসুবিধা হয়, বিশেষ করে উইডেভস আমি শুনেছি যে বেশ চ্যালেঞ্জিং যে নাম্বারগুলো কিভাবে ডিফাইন করা হবে। আমরা অনেক সময় নাম্বারগুলো অনেকে বলে যে কয় ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগলে 1, 2 ঘন্টা লাগলে 2, হ্যাঁ, এভাবে করে ঘন্টা হিসাবে করে। কেউ আবার দিন হিসাবে করে, যে এটা করতে গেলে আমার 3 দিন লাগবে, 5 দিন লাগবে, এভাবে করে ইউজার স্টোরিটাকে অনেকে দিন হিসাবে কাউন্ট করে। আবার অনেকে মনে করে যে এখানে আমার কতজন লোক কত ধরনের ইফোর্ট দিচ্ছে তার উপর। যেমন মনে করা যাক একটা ইউজার স্টোরিতে আপনার ইউআই ডিজাইনার লাগবে, আবার সেই সাথে ডাটাবেস ইঞ্জিনিয়ারেরও কাজ করতে হবে। তো অনেকজন 3জন ইঞ্জিনিয়ার একজন ইউজার স্টোরিতে যখন কাজ করবে তখন স্বাভাবিকভাবে আমি সেই স্টোরি পয়েন্টটা আমি বাড়িয়ে দিব, কারণ কি সেখানে আমার 3টা ইঞ্জিনিয়ার কাজ করছে। তো এইভাবে করে আমরা স্টোরি পয়েন্টটা ডিফাইন করি। এখন স্টোরি পয়েন্টেও কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নাই স্ক্রাম মেথডে, সেটা আমরা আমাদের সুবিধা মতো ভাবে আমরা সাজিয়ে নিই আর কি। ভাই আমি যদি একটু প্রশ্ন করি, স্টোরি পয়েন্টটা নিয়েই আমার আসলে কিছু প্রশ্ন। যেমন এই জায়গাটায় স্টোরি পয়েন্ট সেট করতে গেলে ডেভেলপারের ইনপুট কতটুকু থাকা উচিত, আর প্রোডাক্ট ওনার বা প্রোডাক্ট মার্কেটার অথবা রিলেটেড যারা আছেন নন ডেভেলপার সেক্টর থেকে তাদের ইনপুটটা কি পরিমাণে হওয়া উচিত, এবং এইটাকে আমি মেজারমেন্ট করার জন্য মিনিমাম ইফোর্ট এবং ম্যাক্সিমাম ইফোর্ট কাউন্ট করে ব্রেকডাউন করে নেওয়াটা ভালো কিনা, বা আচ্ছা অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি একটু অ্যাড করে দেই। মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমরা ইউজার স্টোরি লিখতেছি, রিকোয়ারমেন্ট কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট আসতেছে। এখন ফার্স্টে যে আমরা মানে এই যে স্টোরি পয়েন্ট আমরা লিখলাম, স্টোরি পয়েন্ট না তো ইউজার স্টোরিটা আমরা লিখলাম, এটা আসলে বিজনেস ভ্যালু কতটুকু, এটা তো আসলে আমাদের স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এর আগেই তো আমাদেরকে বের করতে হবে না, যে আমাদের আসলে কোনটা প্রায়োরিটি কেমন, নাকি পরে করবো। মানে এই জায়গাতে আমাদের একটু কনফিউশন আছে। আচ্ছা
হ্যাঁ, প্রায়োরিটির ব্যাপারটা আমি বারবার বলেছি, প্রায়োরিটির ব্যাপারটা সবসময় প্রোডাক্ট ওনার ডিফাইন করবে যে কোন ইউজার স্টোরি নিয়ে আমরা এখন কাজ করব, সেই প্রায়োরিটি। মানে একটা ব্যাকলগে তো অনেকগুলো ইউজার স্টোরি থাকে, একটা ব্যাকলগ বলতে বোঝায় যে অনেকগুলো ইউজার স্টোরি সমন্বয় হচ্ছে একটা ব্যাকলগ। তো কোন স্টোরি নিয়ে কখন কাজ করব, কোন সপ্তাহে কাজ করব, সেটা কিন্তু প্রোডাক্ট ওনার ডিফাইন করবে। সেটা উত্তর আমি দিয়েছি, এটা এক নম্বর উত্তর। সেকেন্ড উত্তর হচ্ছে যে যেটা সৈকত ভাই প্রশ্ন করেছে যে কত পয়েন্ট দিব, এটা কি আসলে বিজনেস ওনারদের সাথে কথা বলে করব নাকি না আমার টিমের সাথে? জি, সাপোর্ট অথবা কাস্টমার যারা ডিল করছে তাদের সাথে। এটা আসলে এটা ডিপেন্ড করে আপনার মানে একটা অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে তারা কিভাবে এটাকে ডিফাইন করবে। এবং স্ক্রামে কিন্তু এক্স্যাক্টলি কোনো কিছু বলা নেই যে এটাই হতে হবে আর কি। হ্যাঁ, এখানে কিছুটা ফ্লেক্সিবিলিটি আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা যেটা করি আর কি, সাধারণত যেটা করি সেটা হলো যে আমরা প্রযুক্তিবিদ যারা হচ্ছে কোডার বা ইঞ্জিনিয়াররা রয়েছে, সেই ইঞ্জিনিয়াররা মিলেই একটা ইউজার স্টোরি কার্ডটা নেওয়ার পর আমরা টিমের সবার সাথে বলি যে আচ্ছা, মনে করা যাক একটা পেমেন্ট সিস্টেম গেটওয়ে চাচ্ছে আমার কাস্টমার, এটার জন্য আমাদের কিরকম পরিমাণ আমাদের ইফোর্ট দিতে হবে। এটা কি ছোট ছোট একদিনে 1 ঘন্টাতে হয়ে যাবে, না এটা 2 ঘন্টা হবে, না এটা 8 ঘন্টা লাগবে, না 13 ঘন্টা লাগবে, এটা তারা সবাই মিলে ডিফাইন করে আর কি। সে ঘন্টা হতে পারে অথবা ইউনিট হতে পারে। যেমন সকালবেলার কাজ 3 ঘন্টা একটা বলে, আবার দুপুর বেলার পরে খাওয়ার পরে আবার 2টো ইউনিট বলে কাজ করে। মানে দিনে আমরা 3টা ইউনিট কাজ করছি, এভাবে করেও অনেকে ইউনিট করে ভাবে আর কি। হ্যাঁ, তো ইউনিটটা 1 আওয়ার হবে কি ওই লাঞ্চ ব্রেকের আগে হবে, লাঞ্চ ব্রেকের পরে হবে, সেটা এর উপর নির্ভর করে আর কি। মানে আমাদের টিমের উপর নির্ভর করে, কিন্তু আমরা ডিফাইন করে নিব যে এটাতে কত ইউজার স্টোরি পয়েন্ট আমরা দিব। আবার সেই স্টোরি পয়েন্টে অনেক প্রতিষ্ঠান যেটা করে, সেই স্টোরি পয়েন্ট অনুযায়ী কিন্তু আবার ইদেরকে টাকা দেয় আর কি, মানে বেতনটা দেয়। যেমন মনে করা যাক একজন ডেভেলপার কাজ করলো, মাসের শেষে আচ্ছা আপনি কতগুলো স্টোরি পয়েন্ট নিয়ে কাজ করেছেন, তখন উনি মোট হচ্ছে 34টা কাজ করেছেন, ঠিক আছে, তাহলে আপনি 34 পয়েন্ট আপনি পেলেন আর কি। হ্যাঁ, তো এইভাবে করে ইউজার এই স্টোরি পয়েন্ট অনুযায়ী তাকে আবার বেতন দেওয়ার একটা প্রবণতা অনেক প্রতিষ্ঠানে আছে আর কি। তো সেই ফ্লেক্সিবিলিটিটা আমাদের। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন, সেটা হলো সাপোজ আমি একই ইউজার স্টোরি বা ডিফারেন্ট ইউজার স্টোরি দুটো ধরেন দুটারই 0.8, এখন সেটা আমি ডেভেলপ করাবো দুইজন ডিফারেন্ট ডেভেলপারকে দিয়ে, একজন আমার সিনিয়র ডেভেলপার আর একজন আমার জুনিয়র ডেভেলপার, তাদের এস্টিমেশন আওয়ারটা কি আমার একই রকম হবে কিনা, বা আমি কি ইউজারের উপর মানে ডেভেলপারের উপর ডিপেন্ড করে এস্টিমেশনটা সেট করব কিনা, বা স্টোরি পয়েন্টের উপর ডিপেন্ড করে এস্টিমেশনটা সেট করব কিনা, কোনটার উপরে বেটার হবে? এটা একটু ট্রিকি উত্তর দেওয়া, কারণ আসলে এই ধরনের কোনো এক্সাক্ট নিয়ম কিন্তু বলা নেই। তো যে কারণে এটা প্রজেক্ট মানে স্ক্রাম মাস্টারকেই ডিফাইন করতে হবে যে এটাতে কত পয়েন্ট আমরা দিব আর কি। তো সাধারণত যেটা সবাই মিলে এটা ডিসিশন নেওয়ার, যেহেতু টিমে একটা কাজ করা হয়, উনি তো একাই সিদ্ধান্ত নেবেন না, টিমে সবাইকে বলবে যে এটা আমার এই স্টোরিটা তৈরি করতে কতক্ষণ লাগবে আর কি। একই ইউজার স্টোরি তো দুইজনকে দেওয়া হয় না, আপনার একটা করে কার্ড দেওয়া হয় এবং এই ইউজার স্টোরিতে কে কে কাজ করবে, তখন ওই টিমটা তখন বলে যে আমরা দুইজন এই ইউজার স্টোরি নিয়ে কাজ করবো, তখন তারা দুইজন এটা নিয়ে কাজ করছে। একই কাজ তো আসলে দুজনের ভিতর ডিস্ট্রিবিউট করি না। তখন আমরা যেটা করি সেটা হলো যে অবশ্যই মনে করা যাক অনেক সময় যারা ইয়াং জুনিয়র কোডার, তাদের জন্য একটু সময় বেশি লাগবে, সেটাই স্বাভাবিক। তখন তার জন্য আমরা একটা বেশি পয়েন্ট হিসাবে কাউন্ট করব। আবার যিনি এক্সপার্ট ডেভেলপার, তিনি হয়তো বা এটাতে কম সময় দিবে, তখন এটা ইউজার স্টোরিটা আমরা কম পয়েন্ট দিব। এক্ষেত্রে আসলে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি যে পুরো প্রোডাক্টটা তৈরি করতে আমার কতখানি পয়েন্ট লাগছে সেই দিকে। আমি তারপরে একটু কনফিউজ ভাই, সেটা হলো যে আমরা যেমন টাস্কের ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট নিয়ে কাজ করি, একটা হলো আমার বিজনেস ভ্যালু বা স্টোরি পয়েন্ট হিসাবে, আর একটা হলো এস্টিমেশন আওয়ারের নিয়ে, যেটা আমরা প্রায়োরিটাইজেশন করার সময় ইউজার স্টোরি পয়েন্টকে এস্টিমেশন আওয়ার দিয়ে ভাগ করে আমরা প্রায়োরিটাইজেশনটা করি, যে বেশি স্টোরি পয়েন্ট কিন্তু করতে আমার কম সময় লাগবে, মানে এস্টিমেশন আওয়ার কম, সেটাকে আমি প্রায়োরিটি বেজে নিয়ে আসি। হ্যাঁ,
এরকম একটা আমাদের সিস্টেম আর কি আমরা চালু করতে চাচ্ছি। আমাদের আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য ভালো হবে। তো এইটা কতটুকু যুক্তিযুক্ত হবে যে আমি মনে করি যে এটার কোনো বাধা ধরার নিয়ম নেই, সুতরাং আপনারা যদি আপনাদের এটা টিমের সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারেন। এটা এই স্বাধীনতাটা স্ক্রামের মধ্যে দেওয়া হয়েছে। জি জি, ধন্যবাদ। আমার মনে হয় আমরা এই স্টোরি পয়েন্ট থেকে আগাতে পারি তাহলে। সম্ভবত প্রায় শেষ। জি হ্যাঁ, আমরা শেষে আর শুধুমাত্র কয়েকটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে স্প্রিন্ট আমরা সাধারণত বলি যে আমরা ছোট ছোট করে ইউনিটে ভাগ করে আমরা কাজ করি আর কি, একটা সময় ধরে আর কি। তো সেটাকে আমরা স্প্রিন্ট হিসাবে বলি। সাধারণত এটা 1 সপ্তাহ হতে পারে, সেটা 2 সপ্তাহ হতে পারে, 4 সপ্তাহ হতে পারে, আবার কখনো 3 মাস হতে পারে, লম্বা সময় হতে পারে আর কি। তো এটা হচ্ছে কি আমরা বলি আর কি স্প্রিন্ট। তারপর স্প্রিন্ট প্ল্যানিংটা আমরা হচ্ছে যে স্প্রিন্টে কি কি কাজ করা হবে এবং কি কি নিয়ে কাজ করা হবে সেটাকে আমরা তখন বলি স্প্রিন্ট প্ল্যানিং। প্রতিদিন সকালবেলা একটা করে যে মিটিং হবে সেটাকে আমরা বলি ডেইলি স্ক্রাম। ডেভেলপমেন্ট ওয়ার্ক, স্প্রিন্ট রিভিউ, স্প্রিন্ট হয়ে যাওয়ার পর স্প্রিন্টটাকে রিভিউ করা হবে। প্রোডাক্ট ব্যাকলগ, যেটা আমরা বললাম, অনেকগুলো ইউজার স্টোরি সেখানে থাকবে এবং সেটা কম্বিনেশনকে আমরা বলবো প্রোডাক্ট ব্যাকলগ। তারপর স্প্রিন্টের লক্ষ্য, দৈনিক স্ক্রাম মিটিং, যেটা আমরা সকালবেলা যে স্ক্রামে যে মিটিংটা করি সেটাকে আমরা বলছি আর কি ডেইলি স্ক্রাম মিটিং, যেটা আপনার ফর্মালি স্ট্রাকচারে চেয়ার টেবিলে বসে করতে হবে তা না, বা এইভাবে করে এলোমেলো ভাবে আমরা একটা প্ল্যান করে নিতে পারি। স্প্রিন্টে তারপর হয়ে যাওয়ার পর রিভিউ আমরা করি। বার্ন ডাউন চার্টটা অনেকে ব্যবহার করে, অনেকে করে না আর কি। আমি পার্সোনালি ব্যবহার করি না আর কি, কারণ এটা বেশ মানে টিমের জন্য ডিমোটিভেটেড হয়ে যায় বলে আমি বাদ দিই আর কি। কিন্তু যদিও স্ক্রামে বলে যে এভাবে করে করতে হবে আর কি, যেটা আমি বারবার বললাম আর কি। আসলে আমরা যখন সফটওয়্যার যখন তৈরি করি তখন রিয়েল লাইফে দেখা যায় যে অনেক কিছু লজিক্যালি কিছুটা ফ্লেক্সিবিলিটি আমাদেরকে নিয়ে নিতে হয় আর কি। আমরা যেটা ব্যবহার করি আপ চার্ট, ওই যে যেটাকে যে ডোনার চার্ট বলে, যেটা প্রগ্রেস কতটুকু হচ্ছে ওইটা আমরা ইউজ করি আর কি। এখানে আমি একটি প্রশ্ন করব, সেটা হলো যে আমাদের যারা প্রোডাক্ট বেস নিয়ে কাজ করি, দেখা যায় যে আমার এই স্প্রিন্টে আমি কিছু ইউজার স্টোরি নিয়ে আমি স্প্রিন্টটা সাজিয়েছি, বাট এর মাঝে আমার এমন কোনো ইম্পর্টেন্ট ইউজার স্টোরি চলে আসছে বা ইস্যু চলে আসছে বা খুব নেসেসারি, যেটা আমার হয়তো বা ফেটাল অথবা সফটওয়্যার কাজ বন্ধ করে দিচ্ছে, এমন কিছু কাজও হয়তো বা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি আমার স্প্রিন্টের ইউজার স্টোরি গুলো হয়তো বা পরের স্প্রিন্টে নিচ্ছি, বাট যখন এটা প্রত্যেক স্প্রিন্টেই হচ্ছে, আমার হয়তো দেখা যাচ্ছে যে পরপর 5টা 6টা স্প্রিন্টে একইভাবে হচ্ছে, এইটাকে প্রিভেন্ট করা বা আমার যেন প্রতি স্প্রিন্টে এটা না হয়, এটার জন্য কি আমি বাফারিং টাইম রাখবো, অথবা আমি স্প্রিন্ট প্ল্যানিং এর সময় হয়তোবা 1জন বা 2জন ডেভেলপারের জন্য আমি কিছুটা সময় কম করে রাখলাম যেন তারা এই বাড়তি কাজগুলো করতে পারে, এমন করা উচিত, নাকি প্রত্যেকবারই আমি এই কাজগুলো মুভ করে নিয়ে যাব? প্রথম কথা হচ্ছে যে স্প্রিন্টের ওরকম কোনো নিয়ম নেই যে পরিবর্তন করা যাবে না। এটা নিয়ে অনেক ডিবেট আছে, যেমন এখানে আমি একটা ছোট্ট এক্সপ্লেন দিয়েছি যে অনেকে বলে যে স্ক্রামে যখন ডিসিশন হয়ে গেল তখন আর চেঞ্জ করা যায় না, অনেকে বলে আর কি। কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে চেঞ্জ করা যাবে, এবং আপনার স্প্রিন্টটা ক্যান্সেলও হতে পারে আর কি। আমি কোনো একটা জায়গায় বর্ণনা করেছি যে স্প্রিন্ট প্ল্যানটা আমরা করে শুরু করলাম বটে, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করতে পারি আর কি। সেই প্ল্যান ক্যান্সেলও হতে পারে, এটা আমাদেরও হয়, বেশ কয়েকবারই হয়েছে আমাদেরও, ক্যান্সেলও হতে পারে আর কি। তো সুতরাং ক্যান্সেল করা যাবে না সেরকম কোনো কিন্তু বাধা ধরার নিয়ম নেই। সুতরাং আপনি যেটা বললেন সেটা হচ্ছে অবশ্যই মাঝখানে আমি পরিবর্তন করলাম, আবার নতুন করে, যেমন মনে করা যায় 3 সপ্তাহ আমি একটা প্ল্যান করেছিলাম, সেটা মাঝখানে ক্যান্সেল করলাম, আবার আমি মাঝখানে 10 তারিখে এসে আবার নতুন করে একটা স্প্রিন্ট তৈরি করলাম, তখন আবার আমরা সবাই মিলে বসে আবার একটা স্ক্রিম প্ল্যান করে আবার তৈরি করলাম। মানে দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য স্ক্রাম আর কি, যে একটা পদ্ধতির মধ্যে যে স্টিক হয়ে থাকতে হবে তা না, সেটাকে আমি পরিবর্তন করে আমাদের সুবিধা মতো অনুযায়ী আমরা আবার ডিফাইন করে নিলাম যে আমরা এই কয়েকটা ইউজার স্টোরি নিয়ে কাজ করলাম। গত সপ্তাহে আমরা এটা নিয়ে কাজ করছিলাম, কিন্তু দেখলাম যে এটা এবং খুব কুইকলি রেসপন্স করতে হয় এবং সময়ের সাথে সাথে এটা কুইকলি আপনার এই পরিবর্তনটা হচ্ছে স্ক্রামের একটা বড় একটা সৌন্দর্য। জি ভাই, এর মাঝখানে একটি প্রশ্ন এসেছে আমাদের, একটি প্রশ্ন একজন ভিউয়ার করেছেন।
উনি আমাদের এখানে কাজ করছেন এবং অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার কাজ করছেন। উনি একটি প্রশ্ন করেছেন যে যদি আমাদের স্ক্রাম মাস্টার অ্যাবসেন্ট থাকে তাহলে স্ট্যান্ড আপের ওনারশিপটা কে নিবে, বা এটা সেকেন্ডারি স্ক্রাম মাস্টার কনসেপ্ট বলে কিছু আছে কিনা? আরেকবার আমি প্রশ্নটা বুঝতে পারিনি। আমরা বোধহয় স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন কি আপনি নিচের দিকে? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। ওকে, আমি বলছি যে যেটা হলো যে স্ক্রাম মাস্টার যদি অ্যাভেলেবেল না থাকে বা অ্যাবসেন্ট থাকে স্ট্যান্ড আপ মিটিং এর সময়, তাহলে কি সেকেন্ডারি কোনো স্ক্রাম মাস্টার কনসেপ্ট আমরা ইউজ করতে পারি কিনা, বা স্ট্যান্ড আপটা তখন কে নিবে? মানে অর্থাৎ স্ক্রাম মাস্টার ছাড়া কি স্ট্যান্ড আপ মিটিং হবে কিনা? স্ক্রাম টিমের মধ্যে নিবে। স্ক্রাম টিমের মধ্যে কেউ একজন টেম্পোরারি একজন স্ক্রাম মাস্টারের ভূমিকা পালন করতে পারেন। এটার কোনো নাই আর কি। জি, টেম্পোরারি একজনকে দিয়ে আমরা আপাতত স্ক্রাম মাস্টারে, মনে করা যে উনি অসুস্থ, উনি যেতে পারছেন না, তখন আরেকজন সেটা স্ক্রাম মাস্টার রোলটা পালন করতে হবে। এবং যেটা আমি প্রথমে বারবার বলেছিলাম যে স্ক্রাম টিমের একটা বড় বৈশিষ্ট্য হলো যে স্ক্রাম মাস্টার একাই সবসময় করবে তা কিন্তু না। আমি সিনিয়র বলেই আমি সবসময় স্ক্রাম মাস্টার হব, আমি বস, সেটা না আর কি। আমরা যেটা করি, আমি পার্সোনালি যে পদ্ধতিটা ব্যবহার করি, আমি করি কি জুনিয়রদেরকে দিই আর কি। জুনিয়রদেরকে বলে দিই যে তুমি আমাদের স্ক্রাম মাস্টার, এই স্ক্রাম মাস্টার তুমি আমাদেরকে যেটা বলবা উই উইল ফলো ইউর ইনস্ট্রাকশন। একজন ভালো লিডারের মেইন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো সে আরেকটা লিডার তৈরি করতে পারবে। একজন স্ক্রাম মাস্টার আরেকজন স্ক্রাম মাস্টারকে তৈরি করতে পারবে। দ্যাট ইজ দ্য দেন আই উইল সে, মানে তাহলে আমি তাকে বলতে পারবো যে সে একজন সাকসেসফুল মানে লিডার আর কি। তো সেটা আমাদের দিকে, সেজন্য আমি যেটা করি আর কি, আমার ক্ষেত্রে আমি সবসময় জুনিয়রদেরকে স্ক্রাম মাস্টার বলে তাদেরকে আমি প্রায়োরিটি দিই যে ইউ টেক দ্য ডিসিশন, উই উইল ফলো। তার মানে এই না যে আমি সবসময় ডিসিশন নিব, কারণ জুনিয়রদের মধ্যে আর কি লিডারশিপের যে পাওয়ার, এটা আসলে তার মধ্যে গ্রো করতে থাকে যখন তাকে দেওয়া হয় আর কি। হ্যাঁ, আমি এই মুহূর্তে একটা বই লিখছি যে ক্যারিয়ারে সফল হতে হলে, সেখানে আমি লিডারশিপ এগুলো নিয়ে আলোচনা করছি। সেখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই যে আমি যখন একটা প্রতিষ্ঠানে জয়েন করলো, যেটা আমরা নর্মালি করি আমাদের বাংলাদেশে, একটু আমাদের মানে বসকে একটু মানে তৈলমর্দন একটা কিছু ক্যারেক্টার আমাদের মধ্যে থাকে আর কি। তো আমাদের ওয়েলকাম পার্টি হলো, তখন আমি আমাদের যে আমার বস আর কি, তাকে খুব সুন্দর করে বলছি, হ্যাঁ স্যার এটা ভালো বলেছেন, আমি আপনাদের কোম্পানিতে জয়েন করলাম এবং আপনি যেটাই বলবেন আমি সেটাই করবো আর কি। হ্যাঁ, তো এই ধরনের অ্যাটিটিউড আমাদের থাকে আর কি। তো উনি সারপ্রাইজিংলি হয়ে বলল, ওয়েল খুব ভালো অ্যাটিটিউড, কিন্তু সমস্যা হলো যে তুমি যদি আমার কথাই শুধুমাত্র শোনো, তাহলে আমি যদি কোনো ভুল ইনস্ট্রাকশন দিই, তার মানে তুমি সে ভুল ইনস্ট্রাকশনটা ফলো করবা। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। পরে উনি আমাদেরকে যেটা আমরা পরে যেটা বুঝলাম, উনি আমাদেরকে বললেন যে ইউ উইল নট ওয়ার্ক ফর মি, উই উইল ওয়ার্ক টুগেদার ফর আওয়ার বেটার। আমরা আমাদের ভালোর জন্য কাজ করব, সবাই আমার জন্য কাজ করবে তা না, আমরা সবাই মিলে সামথিং কোনো একটা প্রবলেম সলভ করবো। আমি শব্দটা ব্যবহার না করে আমরা এটা করব। হ্যাঁ, তো স্ক্রাম মাস্টারে ওই ভূমিকাটাতে আসতে হবে যে আমরা সবাই মিলে প্রোডাক্টটা তৈরি করছি। আমি এটা বলছি বলে আপনারা তৈরি করেন তা না। সফটওয়্যার ওই জুনিয়র যে ইঞ্জিনিয়ার রয়েছে তাকে আমরা স্ক্রাম মাস্টার বানাতে পারি, বানিয়ে বলতে পারি যে আপনি আমাদের স্ক্রাম মাস্টার, আপনি ডিসিশন নেন, উই উইল ফলো, এবং আপনি যে ডিসিশন গুলো নেবেন বা আপনি যেভাবে আমাদেরকে গাইড করবেন সেই অনুযায়ী আমরা সব টিম গুলো অ্যালাইন করবো আর কি। হ্যাঁ, তো আমরা টিমটাকে ইম্পর্টেন্ট রাদার দ্যান কে ডিসিশন নিলে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং আমরা সবাই মিলে কি করছি আমরাটা ইম্পর্টেন্ট। আরেকটি প্রশ্ন যদি আমি রাখি, সেটা হলো যে আমার যদি কোনো প্রোডাক্টের টিম এমন হয় যে আমি একটি ই কমার্স সাইট তৈরি করেছি যেটা আমার ডেস্কটপ বেজে চলতেছে, এবং সেটার জন্য আমার ডেডিকেটেড ডেভেলপার আছেন, এবং আরেকটি আমি মোবাইল অ্যাপ ওই সেম সাইটের তৈরি করেছি যেটার জন্য আমার আলাদা মোবাইল অ্যাপ টিম আছেন। তো তাদের স্ট্যান্ডার্ড মিটিং থেকে আমি ডিফারেন্ট কন্ট্যাক্ট করবো নাকি একসাথেই নেওয়াটা বেটার হবে? যদি আমার আমাদের আসলে টিম মেম্বার দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড মিটিংটা যেটা 15 মিনিটের ভিতরে করার কথা, ওটা একটু সময়টা বেশি লাগতেছে, কারণ দেখা যাচ্ছে 11-12 জন হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা ম্যাক্সিমাম রেঞ্জ ছিল যে 3 to 9, সেই ক্ষেত্রে আমরা কি করবো?
স্ক্রাম টিমে অনেকজন কতজন মেম্বার থাকবে এই ধরনের কোনো ডেফিনেশন নাই, তবে আমরা যেটা করি যে স্ক্রাম মিটিং এ সকালবেলা মিটিং এ আমরা শুধু ডিফাইন করে নিই যে আমরা কি কি করব, কিন্তু মানে আমরা আজকে কি কি করব সেটা একটা ডিফাইন করি, কিন্তু কোনো একটা প্রবলেম স্পেসিফিক প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য আলাদাভাবে মিটিং অ্যাড্রেস করতে হবে ডেফিনেটলি। এটা স্ক্রাম বারবার বলে যে স্ক্রাম সকালবেলা ইজ নট হোয়াট প্রবলেম উই আর ফেসিং এন্ড হাউ উই ক্যান সলভ দ্যাট, সেটা না, বরং আমরা কি কি করব কুইকলি একটা দিনে। হ্যাঁ, তখন আমরা বলে নিলাম যে আজকে আমরা এই ইউএক্স নিয়ে এই প্রবলেমটা আছে, আমরা ইউএক্স নিয়ে আমরা দুপুরবেলায় আমরা বসে প্রবলেম সলভ করবো। হ্যাঁ, এটা আমরা করা ট্রাই করি। আরেকটা প্রশ্ন দেরি হয়ে যায়, আরেকটা প্রশ্ন অ্যারাইজ হয়, সেটা হলো যে একজন ডেভেলপার যিনি ডেভেলপ করছেন একটা স্প্রিন্ট আমি যদি 2 সপ্তাহে 80 ঘন্টায় রাখি, আমি তাকে মিটিং এর জন্য সর্বোচ্চ মিটিং অথবা কনফারেন্সের জন্য আমি তাকে সর্বোচ্চ কতটুকু সময় দিতে পারবো আর ডেভেলপমেন্টের জন্য কতটুকু? প্রথম কথা হচ্ছে যে মিটিং এর জন্য 0 সময় দেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয় তার। দেখা গেল আমরা কোনো সমস্যায় পড়লে সেটা নিয়ে একটা মিটিং করছি, অথবা আমাদের প্ল্যানিং এর জন্য মিটিং করছি, অথবা দেখা যাচ্ছে কোনো প্ল্যান চেঞ্জ আসতেছে তখন মিটিং করছি, স্প্রিন্ট মিটিং করছি, রিলিজ মিটিং করছি, প্রি রিলিজ বা মিটিং নিয়ে আমি প্রচুর ভিডিও আমি বানিয়েছি আর কি, বেশ কিছু ভিডিও এর মধ্যে আমি ছেড়েছি মিটিং নিয়ে আর কি, কারণ মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা অংশ আর কি, এবং আমি যে বইটা লিখছি সে বইটাতেও মিটিং এর গুরুত্বটা বারবার আসছে আর কি। তো মিটিং এর ক্ষেত্রে আমরা যেটা করি আর কি সেটা হলো, প্রথম কথা যেটা মিটিং, হোয়াট ইজ মিটিং, মিটিংটা হলো স্ক্রাম মিটিং এ হচ্ছে আমরা কি কি করবো সেটা একটা কুইকলি একটা কোঅর্ডিনেশন করে নেওয়া যে এই করবো, দ্যাটস অল। কিন্তু যখন আমি একটা ইউএক্স প্রবলেমটাকে নিয়ে আমি যখন কারোর সাথে কাজ করছি, একটা মনিটরে দুজন মিলে কাজ করছি, দ্যাট ইজ নট এ মিটিং। মিটিং এর ডেফিনেশনটা আলাদা আর কি। মিটিং এর ডেফিনেশনটা হচ্ছে আমি যখন কুইকলি কোনো কিছু নিয়ে মানে কোঅর্ডিনেশন করছি, দ্যাট ইজ আ মিটিং। কিন্তু আমি যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করছি, দ্যাট ইজ নট এ মিটিং আর কি। যেমন মনে করেন ডিসকাশন হতে পারে, বা সেটাকে ফ্রুটফুল, আমরা মিটিংটাকে ফ্রুটফুল করার জন্য আমি যে রুলটা ফলো করি সেটা হলো যে মিটিং এ অপ্রয়োজনীয় লোককে রাখা দরকার নেই, যে প্রয়োজন নাই। হ্যাঁ, মনে করা যাক একজন ভদ্রলোক তার 10 মিনিট থাকলে ইনাফ, তিনি শুধুমাত্র 10 মিনিটে আসলেন, উনি ওনার অংশটা বলে গেল, বাকি অংশটা যেহেতু উনি দিয়ে দিল, উনি আর রিসিভার ওনার আর কোনো তথ্য জানার ওনার দরকার নেই, তখন হি ক্যান কুইট, হি ক্যান এক্সিট, এবং উনি কেন অন্য কাজে মন দিতে পারে। তার মানে এই না যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে উনি ওই মিটিং এ থাকবে এবং পাশাপাশি উনি ওনার কোডিং এর কাজ করবে, দ্যাট ইজ নট এ মিটিং আর কি। তো এই নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক আলোচনা করব। তো আমি একটু যদি এটা বলি, তাহলে আমরা যে আর&ডি করছি বা অ্যানালাইসিস করছি, অথবা দেখা যাচ্ছে যে দুজন বসে যেই ডিসিশন গুলো প্রোডাক্টের জন্য নিচ্ছি, সেইটাকে আমরা আসলে আর&ডি বা অ্যানালাইসিস পার্টে নিয়ে যেতে পারি, যেটা আমরা মিটিং না বলে আমরা ওইটাকে কাজের অংশ হিসেবে নিতে পারি। এক্স্যাক্টলি, সেটা আমরা কাজ করছি, সেটা আমরা কোঅর্ডিনেশন করছি, প্রবলেম সলভ করছি, সেটা আমরা কাজ করছি, শুধু কোডিংটাই কাজ না, আমার এই অ্যানালাইসিস এবং আর&ডি পার্টটাও আসলে ডেভেলপমেন্টের কাজ। আজকে আসলে অনেক সময় লেগেছে, মনে হয় জি শেষ করা উচিত, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে যাচ্ছে। আমার তো আসলে ভালো লাগছে খুব, আসলে বশির ভাইকে এভাবে পাওয়া একটু কঠিন, ওনার ব্যস্ত সময়ের মধ্যে আমাকে এভাবে সময় দিচ্ছেন আমাদেরকে, এটা বশির ভাই মিটিংটা নিয়ে প্রচুর আমাদের কনফিউশন আছে আর কি। মিটিং নিয়ে আমরা প্রচুর আমি কথা বলি, কয়েকটা ভিডিও আমি বানিয়েছি, একটা মিটিং নিয়ে আমার মনে হয় যে একটা বই লেখা যায় আর কি। আমি একটা বই লিখছি যেটা আমরা ক্যারিয়ারে কিভাবে সফলতা হবে, সেখানে আমরা প্রচুর আমি লিখছি, সেখানে আমি মূলত ফোকাস করেছি কিভাবে একটা সাকসেসফুল মিটিং করা যাবে, মিটিং গুলোর উদ্দেশ্যটা কি, এবং কিভাবে মিটিং নোট করতে হবে ইত্যাদি অনেক কিছু আলোচনা করেছি। মিটিং আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু স্ক্রামে মিটিং আমরা শুধুমাত্র 2টো মিটিংকে আমরা ইম্পর্টেন্স দিই। একটা হচ্ছে সকালবেলার যে স্ক্রাম মিটিং, এবং সেই সাথে আমরা প্রথমে যে একটা স্প্রিন্ট প্ল্যানিং যেটা করি আর কি, সেই মিটিংটাকে আমরা মিটিং হিসেবে আমরা বলতে পারি। সেই সময় আমরা স্প্রিন্ট প্ল্যানিং করছি। আবার স্প্রিন্ট রিভিউ নামে আমাদের আরেকটা মিটিং হয়, যেটা ঠিক আমরা মিটিং শব্দটা ব্যবহার না করে আমরা স্প্রিন্ট প্ল্যানিং, স্প্রিন্ট রিভিউ বলি, আর সকালবেলা ডেইলি স্ক্রাম বলি আর কি। তো এই 3টা কনসেপ্ট রয়েছে স্ক্রামের মধ্যে। জি জি, আমরা কন্টিনিউ করি।
আচ্ছা, এই হলো মোটামুটি একটা বড় প্রজেক্ট, অনেকগুলো স্ক্রাম টিম থাকতে পারে, সেটার একটা ছবি। তারপর রিলিজ গুলো কিভাবে হবে, এবং কানবান পদ্ধতি, তারপর মিটিং নিয়ে একটা বেশ কিছু আলোচনা আমি আমার বইয়ে করেছি আর কি। তো এই বইটা আমরা সামনে প্রকাশিত করতে যাচ্ছি। তো আশা করি বইটা আরেকটু আমি এখনো কাজ করছি, এটা 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 শেষ করে আমি বইটি অবশ্যই অবশ্যই আমরা পড়ে দেখতে যাব, এবং আমরা আশা করি খুব দ্রুত এই বইটি পাবলিকেশন আসবে এবং আমরা আপনার হাতে এই বইয়ের মোড়ক উন্মোচন দেখতে চাই। এবং আমি চাই আমাদের যারা দর্শক এখন দেখছেন তারাও এই বইটি নিবেন। এবং অবশ্যই ভাই আমাদের যেটি বললেন যে আগামীতে একটি বই আরো আসছে, কর্পোরেট লাইফ আমাদের কিভাবে আমরা সাকসেস হতে পারি বা আমাদের যে সব সমস্যাগুলো সমাধান কিভাবে আমরা পেতে পারি সেটার উপরে আমরা আশা করি যে সেইটাতেও আমাদের আগ্রহ খুব বেশি থাকবে। এবং ওইটার জন্য আমরা আশা করি যে আমাদেরকে মশিউর রহমান ভাই আরেকবার সময় দিবেন এবং আমরা যেন ওই বইয়ের নিয়েও আরেকটা সেশন এবং ওই ব্যাপারে আরেকটু আলোচনা করতে পারি, সেটা আমাদের একটা আশা থাকবে। এবং মশিউর ভাই আমাদের যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন আজকে, সেশনের টাইম থেকে 20 মিনিট বেশি, এবং আমরা ওনার কাছে এই ব্যস্ত সময়ে, এবং আমি দেখতে পাচ্ছি যে ভাইয়ের শরীরটা একটু খারাপ, তার মধ্যেও উনি অনেক কষ্ট করে আমাদের জন্য এই ইম্পর্টেন্ট সেশনটা নিলেন। তো ধন্যবাদ মশিউর ভাই আপনাকে এবং আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর এবং আমরা আপনার সুস্থতা কামনা করি, আশা করি আল্লাহ আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করবেন। এবং আমাদের দর্শকদের পাশ থেকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, যদি এখন সম্ভব হয় আমরা এখন জানাবো, অথবা মশিউর ভাই খুবই আন্তরিক এই ব্যাপারে, আমরা তার কাছে এই প্রশ্নগুলো ফরওয়ার্ড করলে উনি আমাদেরকে অবশ্যই অ্যান্সার গুলো পাঠিয়ে দেবেন এবং আমি আপনাদেরকে পার্সোনালি সেইগুলো মেইল করে জানিয়ে দেব। আর আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে অথবা এই বইটি আপনারা কিভাবে পাবেন সেই ব্যাপারে যদি কোনো আগ্রহ প্রকাশ করার থাকে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেই জিনিসটাও মশিউর রহমান ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর ব্যবস্থা করব। তো সাদিক ভাই আপনি যদি কিছু বলতেন আজকের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আরেকটা কোশ্চেন বোধহয় আমরা পেয়েছি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা আমি দিয়ে দিব, এখানে লিংকে আমি পরবর্তীতে দিয়ে দিব। জি ভাই অ্যান্সার দিয়েছেন, ভাই আমাদের ইউটিউবের যে চ্যানেল ওটা দিয়ে দিবেন আমাদেরকে, এবং আমরা ইনশাল্লাহ সবাই ফলো করলে আপডেট গুলো পাবো। এবং ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে চাই, আমরা আজকে যে ব্যাপারগুলো, আমি এর আগেও অনেকগুলো স্ক্রামের কনফারেন্স হোক বা কোর্স হোক সেগুলো অ্যাটেন্ড করেছি। পার্সোনালি আমিও প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি, সাদিক ভাইও কাজ করছেন, তবে এরকম রিয়েলিস্টিক সেশন কিন্তু খুব কম ছিল। মানে আমরা যেভাবে ইন্ডিভিজুয়ালি প্রবলেম গুলো নিয়ে আলোচনা করলাম এবং যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আমার মনে হয় যে বেশিরভাগ সময়ই আমরা প্রত্যেকটা টিমেই এই ধরনের সমস্যাগুলো ফেস করি, যেটা প্রফেশনালি যে কোর্সগুলো নেওয়া হয় সেইভাবে ভেঙে আমাদেরকে উত্তরগুলো হয়তো বা দেওয়া হয় না, যেটা মশিউর ভাই আজকে আমাদের দিলেন। তো আমি আশা করি আমি এই কোর্স থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি বেশ কিছু নোটও রেখেছি যে জিনিসগুলো আমার জন্য আমার পরবর্তীতে কাজে লাগবে। আমি আশা করি আমাদের যারা আমরা দেখছি সবারই এই জিনিসগুলো নিয়ে কাজে লাগবে। দোয়া করি আর কি, জাস্ট অতি দ্রুত এই যেন বইটা আর কি আসে, কারণ বইটা আসলে অনেক প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, বাংলা ভাষায় আসলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর ছোটখাটো কিছু বই রয়েছে, কিন্তু কম্প্রিহেন্সিভ ভাবে ডিটেইলস একটু সাজেশন করার মতো বইটা একটু অভাব রয়েছে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। উইডেভসকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি আসলে উইডেভস এর জন্ম থেকেই উইডেভস এর সাথে জড়িত। উইডেভস যখন রাজশাহীতে তার যাত্রা শুরু করে সেই সময় আমি উইডেভস এর অফিসে গিয়েছিলাম, এবং তখন থেকে আমার উইডেভস এর সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এবং আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে বিজ্ঞানী.org, এই প্ল্যাটফর্মটা শুরু থেকেই উইডেভস আমাকে সাপোর্ট দিয়ে আসছে। বিশেষ করে প্রথম দিকে আমাদের এটা জুমলাতে ছিল, এবং পরবর্তীতে যখন ওয়ার্ডপ্রেসে পরিবর্তন হলো পুরো কাজটা কিন্তু উইডেভস করেছে। কয়েকটা লগো পর্যন্ত উইডেভস আমাকে প্রোভাইড করেছিল। তো বিজ্ঞানী.org প্রচুরভাবে উইডেভস এর কাছে কৃতজ্ঞ, এবং উইডেভস এর শুরু থেকে আমি উইডেভস এর সাথে যুক্ত, তো যে কারণে সবসময় উইডেভস এর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে। তো সেজন্য ধন্যবাদ, এবং ভবিষ্যতে আমরা আরো কিছু সেমিনার বা এই ইন্টারঅ্যাকশন সেশন আমরা করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মশিউর রহমান ভাই। তাহলে আল্লাহ হাফেজ।
থ্যাংক ইউ ইয়াসিন, আরাফাত, মামুন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদি হাসান সব প্রশ্নগুলো করার জন্য। আশা করি উত্তরগুলো পেয়েছেন। আবার আমরা কথা বলবো। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ। আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। ধন্যবাদ উইডেভস একাডেমির পক্ষ থেকে।